Hello, dear learners and viewers. How are you all? I hope and believe that you all are fine by the grace of Almighty. So, today you are welcome to another of my online English class on English language learning. I'm Milan Mondal with you in this channel to facilitate your English language learning and academic English learning. As usual, I'm going to upload another online English class, especially on the topic of the basic pattern number 2 of simple declarative sentence. অর্থাৎ আমি সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আলোচনা করছি। আমি দেখিয়েছি যে সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্সের 9টি বেসিক প্যাটার্ন রয়েছে এবং সেই প্যাটার্নগুলো আমাদের জন্য জানা খুবই জরুরি, because if we want to make correct sentences and to express ourselves well, we don't have any alternative to learn the basic sentence patterns. So today I'm here with the second basic pattern. In my previous class, I have talked about the basic pattern number 1. And today we are going to learn another pattern which is very important and which is used mostly in our daily speaking or in any activities where we use English language. So, okay, dear students, let's go to our main sheet where we will see what is the pattern number 2 and how they will be extended by adding different kinds of words or phrases. Okay, let's go. So, okay, dear students, here we are. We learn the basic sentence pattern 2 of simple declarative sentence plus extensions. অর্থাৎ আমরা আজকে বেসিক সেন্টেন্স প্যাটার্নটি শিখব এবং কিভাবে এই প্যাটার্নটিকে আমরা বিভিন্ন ধরনের প্রি মডিফায়ার অথবা পোস্ট মডিফায়ার্স অফ অ্যাডজেক্টিভ এছাড়াও অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ যুক্ত করে সেন্টেন্সটিকে আমরা বড় করব বা একটা সিম্পল সেন্টেন্সের ভিতরেই আমরা আমাদের মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবো। তা চলো আমরা প্রথমে জেনে নিই what is the basic sentence pattern number 2. This is the pattern number 2. Here we will get subject, linking verb and complement, but the complement must be an adjective. অর্থাৎ এই প্যাটার্নে আমরা যে কমপ্লিমেন্টটি পাবো সেখানে ব্যবহৃত হবে কি অ্যাডজেক্টিভ। আমরা প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলেছিলাম যে যদি কখনো লিঙ্কিং ভার্ব দ্বারা কোনো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ যুক্ত হয়, সেই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ প্রধানত কি নির্দেশ করে? সাবজেক্টের স্টেট অর কোয়ালিটি নির্দেশ করে, অর্থাৎ তার অবস্থানটা নির্দেশ করে, তার যে গুণাগুণ সেটা নির্দেশ করে এবং তার যে অবস্থা সেটা নির্দেশ করে। যেমন হি ইজ হ্যাপি, অতএব এটা দিয়ে তার কিন্তু স্টেট বা অবস্থা নির্দেশ করা হচ্ছে, সে কোন অবস্থায় আছে? খুশি অবস্থায় রয়েছে। অতএব সাবজেক্ট হচ্ছে, আমরা যদি সেন্টেন্সটা একটু লিখি এখানে কেমন হবে যে she is happy। অতএব এখানে she হচ্ছে সাবজেক্ট, is হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব এবং হ্যাপি হচ্ছে একটি কমপ্লিমেন্ট যা প্রধানত অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভটা দ্বারা প্রধানত সাবজেক্টকেই মডিফাই করা হচ্ছে, অর্থাৎ এখানে she এর অবস্থা নির্দেশ করছে, সে কি খুশি অথবা অখুশি। আনহ্যাপি হলে আনহ্যাপি, এখানে আমরা ইউজ করতে পারতাম যে আনহ্যাপি। অতএব whatever we want to add as a complement or what do you want to say about the subject, especially about his or her or its state or position, that word we will use at our complement. Okay, এখন এখানে আমরা লিঙ্কিং ভার্ব সম্পর্কে জানছি। আমি আমার
ইন্ট্রোডাক্টরি ক্লাসে লিঙ্কিং ভার্ব নিয়ে কথা বলেছিলাম যে হোয়াট ইজ লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব বলতে আমরা সেই ভার্বকে বুঝবো যা প্রধানত সাবজেক্টেরই রিলেশনশিপ বা পজিশনকে কমপ্লিমেন্টে বসিয়ে বা প্রেডিকেটে বসিয়ে তার মধ্যে একটা লিঙ্ক তৈরি করা হবে, অর্থাৎ সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে একটা লিঙ্ক তৈরি করা হবে, অর্থাৎ সাবজেক্টও যা কমপ্লিমেন্টে বসানো হবে যা, তা আসলে একই ব্যক্তি বা জিনিস বা স্থানকে বা জিনিসকে নির্দেশ করবে। এটা তবে এই কমপ্লিমেন্টই হতে পারে কি সাবজেক্টেরই কোনো আলাদা পরিচয় যা দিয়ে রিলেশনশিপ বোঝাবে অথবা তার পজিশন বোঝাবে। তো যাই হোক, তাহলে আমরা তারপরে একবার একটু জেনে নিই লিঙ্কিং ভার্বগুলো কি কি। দ্য মোস্ট ইউজড, এখানে আমি কথাটা লিখেছি, সবচেয়ে বেশি ব্যবহৃত যে লিঙ্কিং ভার্বটি রয়েছে তা হলো বি ভার্ব। আর এই বি ভার্বের রয়েছে 8টি ফর্ম। সেগুলো হলো বি ভার্ব, যাকে আমরা রুট ফর্ম বা বেস ফর্ম বলবো, এম ইজ আর, এইগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম, বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে বি হলো রুট ফর্ম বা বেস ফর্ম, যা প্রধানত ইনফিনিটিভ বা মোডাল ভার্বের পরে বসে, এম ইজ আর, যা প্রধানত প্রেজেন্ট টেন্সে বসে, ওয়াজ ওয়ার, যা প্রধানত পাস্ট টেন্সে বসে, বিং, যেটা প্রধানত প্রিপজিশন বা বি ভার্বের পরে বসে অ্যাক্টিভ গঠনে, বিন, যা প্রধানত হ্যাভ ভার্বের পরে বসে। তাই এভাবে আমরা বি ভার্বের 8টি রূপ পেতে পারি এবং বিভিন্ন সেন্সে আমরা এর ব্যবহারগুলো পরে শিখে নিব। এছাড়াও রয়েছে বিকাম, অ্যাপিয়ার, সিম, ডিম। আমরা একটু ফন্টটাকে চেঞ্জ করে নিই যাতে আমরা বুঝতে পারি। এখানে আমি নিকোশ ম্যানে করে নিলাম, তাহলে পুরোটা বোঝা যাবে আসলে। যেমন এখানে কি কি দেখছি আমরা, বিকাম মানে হওয়া, অ্যাপিয়ার মানে মনে হওয়া, সিম মানে মনে হওয়া, ডিম মানে মনে হওয়া, ফল এটা দ্বারাও আসলে হওয়া বোঝায়, ফিল মানে অনুভব করা, গেট মানে কোনো কিছু হওয়া বোঝায়, স্মেল মানে গন্ধ নেওয়া বোঝায়, গো মানে কোনো কিছু হওয়া বোঝায়, গ্রো মানেও আসলে কোনো কিছু হওয়া বোঝায়, লুক মানে মনে হওয়া বোঝায়, কিপ মানে কোনো অবস্থান নিয়ে থাকা বোঝায়, প্রুভ মানে প্রমাণ করা বোঝায়, রিমেইন মানে থাকা বোঝায়, টেস্ট মানে স্বাদ নেওয়া বোঝায়। তাহলে এইভাবে এই সকল আরো অনেক ভার্ব রয়েছে যেগুলো দ্বারা কি হবে সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টকে যুক্ত করা হবে। তো আমরা কিছু উদাহরণ একটু দেখে নিই। যেমন এখানে আমরা দেখছি দ্য গার্ল ইজ সুইট, মেয়েটি খুবই মিষ্টি। তাহলে এই সুইট দিয়ে কাকে বোঝানো হচ্ছে, গার্লকে, অতএব সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। একইভাবে আকবর শুড বি বিউটিফুল, এই যে মোডাল ভার্বের পর আমরা বি ভার্ব পেয়েছি, বি ভার্ব ইউজ করেছি, অর্থাৎ হওয়া বোঝাতে আকবরের ডিউটিফুল বা কর্তব্যপরায়ণ হওয়া উচিত। দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন ছিল, অতএব স্কাই সাবজেক্ট, ওয়াজ লিঙ্কিং ভার্ব, ক্লাউডি হচ্ছে অ্যাডজেক্টিভ। শি হ্যাজ গন ম্যাড, সে পাগল হয়ে গিয়েছে, অতএব সাবজেক্ট শি, হ্যাজ গন যেটা দিয়ে বোঝাচ্ছে লিঙ্কিং ভার্ব, ম্যাড দিয়ে বোঝাচ্ছে শি এর যে অবস্থা সেটা, কি অবস্থা, পাগলি, অর্থাৎ সে পাগলি হয়ে গেছে। দ্য ফুডস স্মেলড ব্যাড, খাবারগুলোকে খারাপ গন্ধ ছড়াচ্ছে, মানে খাবারগুলো কেমন খারাপ, অর্থাৎ হওয়া বোঝাচ্ছে, এখানে খারাপ হয়ে গিয়েছিল এরকম বোঝাচ্ছে। দ্য ফুডস স্মেলড ব্যাড, অর্থাৎ ব্যাড দিয়ে কাকে মডিফাই করা হচ্ছে, ফুডস কে, অর্থাৎ স্মেল হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব। তবে এখানে একটা কথা আমি তোমাদের বলতে চাচ্ছি যে লিঙ্কিং ভার্ব গুলো প্রধানত যা হবে সেগুলোকে আমরা কি করতে পারবো, বি ভার্ব দিয়ে কিন্তু কানেক্ট করতে পারবো। অর্থাৎ আমরা অনেক সময় বি ভার্ব লিঙ্কিং ভার্ব হিসাবে অন্যান্য যে ভার্বগুলো ব্যবহার হবে সেগুলোকে লিঙ্কিং ভার্ব কিনা সেটা পরীক্ষা করার জন্য যদি আমরা ওই লিঙ্কিং ভার্বটা বাদ দিয়ে বি ভার্ব ইউজ করি, তাহলে যদি অর্থ ঠিক থাকে তাহলে বুঝবো সেটি লিঙ্কিং ভার্ব, কারণ এই লিঙ্কিং ভার্বগুলো কিন্তু অন্যান্য ভার্ব হিসাবেও বসতে পারে, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ উভয় ভার্ব হিসাবেও বসতে পারে। যেমন একটা উদাহরণ হিসেবে আমি বলছি, যেমন এই উদাহরণটা যদি আমরা একটু খেয়াল করি, এটাকে আমি কেটে দিই, ফন্ট নিয়ে আসি নিকোশ ব্যানে। তখন বললাম she has gone mad, সে পাগলি হয়ে গেছে। এখন যদি আমরা বলি she has been mad, সে পাগলি হয়ে গেছে, অথবা যদি বলি she is mad,
অতএব এই প্রত্যেকটা কথা দিয়েই কিন্তু আমরা ম্যাট বলতে এই সাবজেক্টকে বোঝাচ্ছি। ওকে, কিন্তু আমি যদি বলি she has gone there, সে সেখানে গেছে, তাহলে গান দিয়ে কি এই she আর there দিয়ে কি একই জিনিসকে বোঝানো হচ্ছে নাকি তার যাওয়ার স্থানকে বোঝানো হচ্ছে? স্থানকে অবশ্যই। তাহলে কিন্তু এই গানকে কিন্তু আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারবো না। তাহলে কোনটা লিঙ্কিং ভার্ব? এই হ্যাজ গান হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, কারণ এখানে একটি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রয়েছে যা দ্বারা সাবজেক্টকে মডিফাই করছে, তার অবস্থান নির্দেশ করছে। তাহলে এইভাবে কিন্তু আমাকে খেয়াল করতে হবে। আমরা কিন্তু এই ভার্বটাকে বি ভার্ব দিয়ে প্রকাশ করতে পারবো না। আমি বলতে পারবো না শি ইজ দেয়ার, অর্থাৎ সে সে হয় সেখানে, এটা দিয়ে কিন্তু তার অবস্থান নির্দেশ করছে, কিন্তু সেটা দিয়ে কিন্তু তার অবস্থান নির্দেশ করছে না। এই বিষয়টা কিন্তু আমরা একটু খেয়াল করে নিব। তাহলে যাই হোক, এই প্যাটার্নটা আমরা আগেই শিখেছি, বেসিক প্যাটার্নটি। আমরা এখন কিভাবে এই বেসিক প্যাটার্নটাকে আমাদের আরো বিশেষ বিশেষ অর্থ যুক্ত করে বড় করতে পারি, এবং বড় করার জন্য আমাদের আর কি কি বিষয় যুক্ত হতে পারে সেগুলো আমরা একটু শিখে নিব। তাহলে কি বলছি আমি এখানে? দ্য বেসিক সেন্টেন্স প্যাটার্ন ইজ এক্সটেন্ডেড বাই অ্যাডিং দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। তাহলে এই বেসিক সেন্টেন্সকে আমরা এক্সটেন্ড করতে পারবো, বাড়াতে পারবো কিছু ওয়ার্ড এবং ফ্রেজ যুক্ত করার মাধ্যমে। এবং দে আর, আর সেগুলো প্রধানত দুইটি নামে পরিচিত। একটা হচ্ছে প্রি মডিফায়ার্স অফ অ্যাডজেক্টিভস এন্ড পোস্ট মডিফায়ার্স অফ অ্যাডজেক্টিভস। তাহলে আমরা যেহেতু এখানে অ্যাডজেক্টিভ পাচ্ছি, সুইট একটি অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের আগে অথবা পরে কোনো মডিফায়ার যুক্ত করার মাধ্যমে এই সেন্টেন্সগুলোকে, এই সেন্টেন্স প্যাটার্নটাকে আমরা আসলে লেনথেন করতে পারবো। তাহলে কি কি ভাবে আমরা প্রি মডিফায়ার যুক্ত করতে পারি, কোন কোন ওয়ার্ড গুলো আসলে প্রি মডিফায়ার হিসেবে আসবে, আমরা একটু সেগুলো দেখে নিই। বলছে প্রি মডিফায়ার্স অফ অ্যাডজেক্টিভস কোনগুলো? দ্য ওয়ার্ডস এন্ড ফ্রেজেস হুইচ আর ইউজড বিফোর এনি অ্যাডজেক্টিভ। তাহলে যে ওয়ার্ড বা ফ্রেজ গুলো যে কোনো ওয়ার্ডের কোথায় ইউজ করা হবে? বিফোর, মানে আগে ইউজ করা হবে। কি করার জন্য? টু মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, ওই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করার জন্য। আর সেগুলোকে আমরা কি বলবো? আর কল্ড প্রি মডিফায়ার্স অফ অ্যাডজেক্টিভ। আর সেগুলোকে বলবো আমরা অ্যাডজেক্টিভের প্রি মডিফায়ার। এখন the following two modifiers are mainly used before adjectives. তবে বলা হচ্ছে যে নিচের এই দুটা মডিফায়ার্স রয়েছে যেগুলো প্রধানত অ্যাডজেক্টিভের আগে বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। আর তারা কি কি? ইন্টেন্সিফায়ার্স এন্ড নাউন ফ্রেজেস। তাহলে ইন্টেন্সিফায়ার অথবা কোন নাউন ফ্রেজ আমরা অ্যাডজেক্টিভের আগে বসিয়ে we can pre-modify that adjective, and in that way we can lengthen or extend the main sentence pattern number 2. তাহলে আমরা দেখি, সেগুলোকে নিচে আমরা বিস্তারিত আলোচনা করেছি, একটু দেখে নিই। তাহলে আমরা কি পাইলাম? প্রধানত আমরা প্রি মডিফায়ার অথবা পোস্ট মডিফায়ার যুক্ত করতে পারি। এখন প্রি মডিফায়ারের মধ্যে আমাদের দুটো জিনিস পড়ছে, একটা হচ্ছে ইন্টেন্সিফায়ার আর একটি হচ্ছে নাউন ফ্রেজ। দেখি কিভাবে। ইন্টেন্সিফায়ার বলতে আসলে আমরা কি বুঝি সেগুলো একটু দেখে নিই। ইন্টেন্সিফায়ারটি কি? ইন্টেন্সিফায়ার ওয়ার্ডটি আসলে এসেছে ইন্টেন্সিটি, মানে তীব্রতা নির্দেশ করতে। অর্থাৎ কোন অ্যাডজেক্টিভের যে তীব্রতা, যেমন বললাম ভালো, সে কেমন ভালো, কতটুকু ভালো, কম না বেশি। একইভাবে সে খুশি বা সুখী, সে কতটুকু খুশি, কম না বেশি, নাকি সবচেয়ে খুশি। এরকম যে ইন্টেন্সিটি বা তীব্রতা বোঝানো হবে যে ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে, সেই ওয়ার্ড বা ফ্রেজকে আমরা বলবো হচ্ছে ইন্টেন্সিফায়ার। এবং ইন্টেন্সিফায়ার গুলো প্রধানত কি থেকে আসে? অ্যাডভার্ব থেকে। কারণ আমরা জানি পার্টস অফ স্পিচে কিন্তু ইন্টেন্সিফায়ার বলে কোনো ভাগ নেই। তাহলে ইন্টেন্সিফায়ার গুলো মূলতই হচ্ছে অ্যাডভার্বস, এবং সেই অ্যাডভার্বস গুলোই যখন আমরা অ্যাডজেক্টিভের মডিফায়ার হিসেবে ব্যবহার করব, তখন তাদেরকে আমরা বলবো ইন্টেন্সিফায়ার। যদিও এই অ্যাডভার্ব গুলোকে আমরা অন্য অ্যাডভার্বের আগে বসালেও তাকে আমরা ইন্টেন্সিফায়ার বলবো, কিন্তু আপাতত এই সেন্টেন্স স্ট্রাকচারের স্বার্থে আমরা অ্যাডভার্বের কথা এখানে নিয়ে আসছি না। তাহলে আমরা শুধু নিয়ে আসছি যে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে যে অ্যাডভার্ব গুলো, তাকে আমরা কি বলবো? এই যে are termed as intensifiers. Some examples of intensifiers are, এখানে কিছু এক্সাম্পল আমি ইউজ করেছি, যেমন very is a common intensifier, এছাড়া রয়েছে enough, to, greatly, really, completely পুরোপুরি, quite সম্পূর্ণরূপে, highly অনেক,
অ্যাবসলিউটলি, পুরোপুরি এরকম যথেষ্ট পরিমাণ ইন্টেন্সিফায়ার রয়েছে। অর্থাৎ যে কোনো ধরনের অ্যাডভার্ব which can intensify the adjectives or can give the highest or lowest or lower or higher amount of intensity of a particular adjective, then we can term those adverbs as intensifier. তাহলে আমরা একটু খেয়াল করব যে এই অ্যাডভার্ব গুলো কিভাবে ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহৃত হবে। তবে এখানে একটা কথা বলে রাখছি, এই কথাটা কিন্তু এইচএসসি লেভেলের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের যে মডিফায়ার অংশ রয়েছে সেখানে কিন্তু ইন্টেন্সিফায়ার এর ব্যবহার রয়েছে, এবং এছাড়াও এই স্ট্রাকচারটাই আসলে এইচএসসি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাদের কমপ্লিটিং সেন্টেন্স এবং বিশেষত যে মডিফায়ারের ব্যবহার রয়েছে 9 নম্বর কোশ্চেনে, সেটার জন্য খুবই খুবই জরুরি। যদি এই গঠনটি তারা জেনে থাকে তাহলে ইন্টেন্সিফায়ার ব্যবহারে, বিশেষত মডিফায়ার ব্যবহারে তারা কিন্তু অনেকটা দক্ষ হয়ে উঠবে। সো ডিয়ার স্টুডেন্টস, আই থিংক you, the students of HSC level, also be attentive in this class. এখন আমরা দেখি যে ইন্টেন্সিফায়ার ব্যবহার করে আমরা প্যাটার্নটি কিভাবে পাবো। আমরা জানি সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, এটুকু তো আমাদের মেইন যে গঠন, সেটা সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্টটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখন তাহলে এই কমপ্লিমেন্ট অংশটিকে আমরা কিভাবে পাবো? অ্যাডজেক্টিভ, তার আগে থাকবে একটি ইন্টেন্সিফায়ার। অর্থাৎ আমরা যে অ্যাডজেক্টিভ পাচ্ছি কমপ্লিমেন্টে, ঠিক তার পূর্বে একটি কি যুক্ত করা হবে? ইন্টেন্সিফায়ার যুক্ত করা হবে। তাহলে আমরা দেখি যে ইন্টেন্সিফায়ারটাকে আমরা কিভাবে যুক্ত করব। আমি এখানে একটি সকের মাধ্যমে দেখিয়েছি, উইদাউট ইন্টেন্সিফায়ার্স এন্ড উইথ ইন্টেন্সিফায়ার্স, যে ইন্টেন্সিফায়ার সারা সেন্টেন্সটি কেমন হবে এবং ইন্টেন্সিফায়ার যুক্ত করলে সেন্টেন্সটি দেখতে কেমন লাগবে। দ্য ম্যান ইজ হ্যাপি, লোকটা খুশি। এখন এই হ্যাপি বলতে কাকে বোঝানো হচ্ছে? ম্যানকে বোঝানো হচ্ছে। তাহলে আমি এখন এই হ্যাপির একটা ইন্টেন্সিফায়ার যুক্ত করব। কেমন? দ্য ম্যান ইজ ভেরি হ্যাপি। এখন এই ভেরিটা দিয়ে কি ম্যানকে বোঝানো হচ্ছে? না, ভেরি দিয়ে কাকে বোঝানো হচ্ছে? হ্যাপি কে বোঝানো হচ্ছে। অতএব এই ভেরিটি হচ্ছে এই অ্যাডজেক্টিভের একটি ইন্টেন্সিফায়ার, কারণ হ্যাপিনেসটাকে বাড়িয়ে দিচ্ছি আমরা এই ভেরি কথাটা দিয়ে। শুধু যদি হ্যাপি বলি তাহলে সিম্পলি এটাকে নির্দেশ করে, কিন্তু যদি আমরা ভেরি কথাটি হ্যাপির আগে যুক্ত করি তখন আসলে হ্যাপিনেসটাকে কি করা হচ্ছে? ইন্টেন্সিফাই করা হচ্ছে। ওকে, একইভাবে শি ইজ বিং আপসেট, সে আপসেট হয়ে যাচ্ছে। এবার যদি বলি শি ইজ বিং কোয়াইট আপসেট, সে পুরোপুরি আপসেট হয়ে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে। আই ওয়াজ সরি, আই ওয়াজ এক্সট্রিমলি সরি। এক্সট্রিমলি বলতে আমরা কাকে কি বুঝি? খুবই অর্থে। অতএব সরিনেসটাকে আমরা কি করছি? বাড়িয়ে দিচ্ছি। ইংলিশ ইজ নেসেসারি, ইংলিশ জরুরি, কিন্তু কতটুকু জরুরি? হাইলি নেসেসারি, সবচেয়ে বেশি জরুরি। দ্য ম্যান ইজ ইল, দ্য ওল্ড ম্যান ইজ ইল, বৃদ্ধ লোকটি অসুস্থ। কেমন অসুস্থ? মারাত্মক অসুস্থ, সিরিয়াসলি ইল। তাহলে এই যে এখানে আমরা ভেরি, কোয়াইট, ভেরি, দেন কোয়াইট, দেন এক্সট্রিমলি, দেন হাইলি, দেন সিরিয়াসলি, এভাবে আমরা এই যে পরবর্তী অ্যাডজেক্টিভ গুলোর আগে যেহেতু আমরা বসিয়েছি এবং তাদেরকে ইন্টেন্সিফাই করেছি, অতএব এই ওয়ার্ড গুলোকে আমরা বলবো হচ্ছে ইন্টেন্সিফায়ার। তাহলে গঠনটি কি হচ্ছে? সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস একটি ইন্টেন্সিফায়ার প্লাস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তাহলে এইভাবে কিন্তু আমরা এই প্যাটার্নটি পেতে পারি। তাহলে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস ইন্টেন্সিফায়ার প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে পেলাম দ্বিতীয় নম্বর গঠন। তাহলে বেসিক গঠনটার সাথে আমরা আরেকটি গঠন পেয়েছি যেখানে কিছুটা এক্সটেন্ড করা হয়েছে আমাদের মূল প্যাটার্নটিকে। এরপর আমরা আসি, এখানে আমরা পেয়েছিলাম ইন্টেন্সিফায়ার এবং নাউন ফ্রেজ। এবার আমরা কি করব? নাউন ফ্রেজ যুক্ত করব। দেখি কিভাবে। নাউন ফ্রেজ কি জিনিস? কোন নাউনকে বেস করে তার আগে বা পরে অন্যান্য ওয়ার্ড যুক্ত হয়ে যে একটা নির্দিষ্ট শব্দগুচ্ছ হবে এবং যা দ্বারা একটা ছোট্ট অর্থ, নির্দিষ্ট অর্থ প্রকাশ পাবে, তাকে আমরা বলি হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ গুলো কিভাবে এখানে ব্যবহৃত হবে? বলা হচ্ছে দ্য নাউন ফ্রেজেস আর অলসো ইউজড টু সে দ্য নাম্বার অফ ইউনিটস অফ মেজারমেন্ট। তাহলে একটা অ্যাডজেক্টিভের হয়তো কখনো কখনো সংখ্যা দিয়ে মেজার করতে হতে পারে,
সেই মেজারমেন্টটা প্রকাশ করার জন্য আমরা একটা সংখ্যার উপর বেস করে একটা নাউন ফ্রেজ গঠন করব and thus pre-modify a particular adjective in a simple declarative sentence এবং এভাবে আমরা একটা সিম্পল সেন্টেন্সে কিন্তু ওই নাউন ফ্রেজ যুক্ত করে তাকে প্রি-মডিফাই করব। কেমন ফর এক্সাম্পল 2 days long or 2 day long। তবে এখানে বলে রাখি এই নাউন ফ্রেজ গঠনে আমরা দুইটা পদ্ধতি নিতে পারি। ওকে, একটা হচ্ছে উইদাউট হাইফেন আর একটা হচ্ছে উইথ হাইফেন। যখন আমরা হাইফেন যুক্ত করব না তখন যে নাউনটা আমরা বসাবো সংখ্যার পরে সেই নাউনটা যদি সিঙ্গুলার হয় তো সিঙ্গুলার হবে, প্লুরাল ফর্ম হলে প্লুরাল ফর্ম হবে। যেমন 1 মাইল বলেছি, এখানে 1 একক, অতএব এখানে আমরা মাইলস ইউজ করিনি। কিন্তু যদি একের অধিক হয় তখন 2 days, 2 ডে বলছি না, আমরা বলছি কি 2 days। কিন্তু যদি এটা আমরা হাইফেন সহ যুক্ত করি তখন হবে কি 2 ডে। অর্থাৎ হাইফেনেটেড যখন কোনো আমরা নাউন ফ্রেজ গঠন করব তখন সংখ্যাবাচক এবং নাউনের মধ্যে যে সম্পর্কটা হবে সেখানে আমরা সংখ্যাবাচক যাই হোক না কেন, সে সিঙ্গুলার হোক আর প্লুরাল ফর্ম হোক, আমরা মূল নাউনটাকে সিঙ্গুলার করেই বসাবো। এইভাবে 5 years old or 5 year old, 1000 years old or 1000 year old, 1 mile deep, 2 inches wide, 2 ইঞ্চি চওড়া, 1 মাইল গভীর, 1000 বছর পুরনো, 5 বছর বয়সের, এরকম আর কি আমরা হাইফেনেটেড যে নাউন ফ্রেজ অথবা উইদাউট হাইফেনেটেড নাউন আমরা কিন্তু এই নাউন ফ্রেজ গঠনের মাধ্যমে কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারি। তাহলে আমরা একটু দেখে নিই কেমন ভাবে হতে পারে। এখানে যে লং হচ্ছে অ্যাডজেক্টিভ, ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়াইড হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিপ হচ্ছে অ্যাডজেক্টিভ, এইভাবে কোন অ্যাডজেক্টিভের আগে আমরা কি করেছি এই যে হাইফেনেটেড অর উইদাউট হাইফেনেটেড যে নাউন ফ্রেজ সেগুলোকে আমরা যুক্ত করেছি। এখানে নাউন হচ্ছে মেনলি ডেজ, ইয়ার্স, ইঞ্চিস, মেজারমেন্ট গুলো। আর মেজারমেন্টের যে ইউনিট সেই ইউনিটের আবার নাম্বার আমরা ইউজ করেছি। তাহলে মেজারমেন্টের ইউনিট হচ্ছে এগুলো এবং সেই ইউনিটের যে সংখ্যা সেগুলো আমরা সংখ্যা দিয়ে কিন্তু প্রকাশ করছি। তাহলে আমরা দেখে নিই কিভাবে আমরা এটাকে পাবো। তাহলে ঠিক ইন্টেন্সিফায়ারের মতোই সংখ্যা দিয়ে অ্যাডজেক্টিভকে ইন্টেন্সিফাই করা অনেকটা এরকমই। তাহলে এখানে গঠনটা কেমন হবে? সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্টই হবে কেমন? অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের পূর্বে কি থাকবে? নাউন ফ্রেজ। আমরা ইন্টেন্সিফায়ার এবং নাউন ফ্রেজকে আসলে কোথায় পাচ্ছি? প্রি মডিফায়ার হিসেবে পাচ্ছি অ্যাডজেক্টিভের। অতএব তারা তাহলে অ্যাডজেক্টিভের আগে বসবে। যেমন বললাম দ্য ম্যান ইজ ওল্ড, এখানে উইদাউট মডিফায়ার্স রয়েছে, অর্থাৎ এখানে আমরা কোনো মডিফায়ার বসাইনি, কিন্তু আমরা এখানে বসিয়েছি দ্য ম্যান ইজ 95 ইয়ার্স ওল্ড, লোকটা 95 বছরে বয়স্ক। দ্য প্রোগ্রাম ওয়াজ লং, প্রোগ্রামটি অনেক দীর্ঘ ছিল। এখন কত দিনের দীর্ঘ ছিল বা কতক্ষণ দীর্ঘ ছিল, কত ঘন্টার দীর্ঘ ছিল সেটা বোঝানোর জন্য আমরা কি করেছি? দ্য প্রোগ্রাম ওয়াজ 2 days লং। তাহলে 2 days এখানে আমরা পেয়েছি একটি মডিফায়ার নাউন ফ্রেজ। একইভাবে দ্য ওয়েল ইজ ডিপ, বললাম কুয়াটি গভীর। কুয়াটি কতটুকু গভীর? 1 মাইল ডিপ, প্রায় 1 মাইলের মতো গভীর। দ্য রুম ইজ ওয়াইড, রুমটা চওড়া। রুমটা কতটুকু চওড়া? 16 ফিট চওড়া, 16 ফুটের চওড়া। দ্য ড্রেস ইজ শর্ট, বললাম ড্রেসটা খাটো। ড্রেসটা কতটুকু খাটো? যতটুকু প্রয়োজন তার থেকে 2 ইঞ্চিস, অর্থাৎ 2 ইঞ্চি শর্ট। তাহলে এখানে শর্ট, ওয়াইড, ডিপ, লং, ওল্ড, এই যে অ্যাডজেক্টিভ গুলো আমরা ইউজ করেছি সেই অ্যাডজেক্টিভ গুলোকে কিন্তু আমরা এই যে নাউন ফ্রেজ পেয়েছি এই নাউন ফ্রেজ গুলো দিয়ে কিন্তু মডিফাই করেছি। এখানে নাউন ফ্রেজ কেমন করে হলো? মাইল একটি মেজারমেন্ট বা একক যার নাউন এবং তার নাম্বার হলো 1। তাহলে এখানে একটি অ্যাডজেক্টিভ, এখানে একটি নাউন, এখানে সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ, এটা নাউন, 2 একটি সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ, ডেজ একটি নাউন। অতএব এগুলো হচ্ছে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ এবং এটা নাউন। অতএব এইটুকু মিলে হচ্ছে একটি নাউন ফ্রেজ, আর এই পুরোটুকু মিলে হচ্ছে একটি কমপ্লিমেন্ট। আর লং হচ্ছে এখানে হেডওয়ার্ড যে কমপ্লিমেন্ট মানে মূল কমপ্লিমেন্ট, তাকে আমরা 2 days বা জাতীয় সংখ্যাবাচক যে কোনো মেজারমেন্টাল যে নাউন ফ্রেজ সেগুলো দিয়ে আমরা মোটামুটি মডিফাই করেছি। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে হাউ দ্য কমপ্লিমেন্টাল অ্যাডজেক্টিভ উইল বি প্রি-মডিফাইড বাই ইন্টেন্সিফায়ার্স অর নাউন ফ্রেজেস। তাহলে এই হলো দুইটা প্রি-মডিফায়ার অফ অ্যাডজেক্টিভস। তাহলে প্রি-মডিফায়ার পেয়েছি। দ্বিতীয় অপশনে কি থাকলো আমাদের? পোস্ট মডিফায়ার্স অফ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কে পোস্ট মডিফাই করতে হলে আমরা
কিভাবে কাজটি করব এটা খেয়াল করব। আর এখানে আমরা একটু খেয়াল করব এনাফ এবং টু, এটা কিন্তু ইন্টেন্সিফায়ার, তাহলে এইগুলো কিন্তু আবার ওখানে ব্যবহার হতে পারে, আমরা এই দুটাই একটু খেয়াল করে রাখবো। তো চলো এবার আমরা জেনে নিই পোস্ট মডিফায়ার্স অফ অ্যাডজেক্টিভ। তাহলে পোস্ট মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ কি? দ্য ওয়ার্ডস অর ফ্রেজেস হুইচ আর ইউজড আফটার এনি অ্যাডজেক্টিভ, যে কোনো অ্যাডজেক্টিভের পরে যদি ব্যবহার হয় টু মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, মডিফাইটাকে এই অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য, আর কল্ড পোস্ট মডিফায়ার্স অফ অ্যাডজেক্টিভ, তাদেরকে আমরা বলবো কি? অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার, কারণ তারা অ্যাডজেক্টিভের পরে বসছে। তাহলে পোস্ট মডিফায়ার হিসাবে কোন কোন জিনিস বসতে পারে? আমরা পেয়েছি প্রি মডিফায়ার হিসাবে ইন্টেন্সিফায়ার্স, যেগুলো হচ্ছে অ্যাডভার্ব এবং নাউন ফ্রেজ। আসলে অ্যাডভার্ব এবং নাউন ফ্রেজ দুটাই ইন্টেন্সিফায়ার, আমরা সেই ইন্টেন্সিফায়ার ব্যবহার করে প্রি মডিফাই করে আমরা অ্যাডজেক্টিভকে মডিফাই করেছি আসলে। আর এখানে আমরা করব কি? পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করব। তাহলে কোন দুটো ব্যবহার আমরা দেখে নিব। দ্য ফলোইং টু মডিফায়ার্স আর মেইনলি ইউজড আফটার অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে ব্যবহার করা হয় ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজ এবং সাথে প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ গুলো প্রধানত আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে। যে অ্যাডজেক্টিভের পরে আমরা ওই প্রিপজিশনাল ফ্রেজটি বসাবো, আসলে প্রিপজিশনটি আসবে হচ্ছে ওই অ্যাডজেক্টিভ অনুসারে। তাহলে ওই অ্যাডজেক্টিভ যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গ্রহণ করে, সেই প্রিপজিশনের সাথে অন্যান্য দুই বা ততোধিক ওয়ার্ড যুক্ত করে বা নাউন যুক্ত করে আমরা যে ফ্রেজ গঠন করব তাকে আমরা বলে থাকবো হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, এবং সেই প্রিপজিশনাল ফ্রেজটি ওই অ্যাডজেক্টিভের পরে বসবে। তাহলে এখানে কি বললাম আমরা? appropriate preposition of adjectives. অ্যাডজেক্টিভের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থাকবে সেই অনুসারে আসলে প্রিপজিশনাল ফ্রেজটি গঠিত হবে। এগুলো আমরা নিয়ে এবার বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাহলে আমরা কি পেলাম? প্রথমটি হচ্ছে ইনফিনিটিভ আর ইনফিনিটিভ ফ্রেজ, দ্বিতীয়টি হলো প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে প্রথমে আমরা কথা বলবো ইনফিনিটিভ ফ্রেজ নিয়ে অথবা ইনফিনিটিভ নিয়ে। তাহলে ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝবো? এটা তো আমরা আগেই জেনেছি এবং এগুলো নিয়ে আমার ভিডিও রয়েছে, তোমরা অবশ্যই ভিডিও ক্লাসগুলো একটু দেখে নিবে। মোটামুটি আগের যে স্ট্রাকচার গুলো, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টেন্সিফায়ার, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আসলে আমার আলাদা আলাদা ভিডিও ক্লাস রয়েছে, এবং ওই ভিডিও ক্লাসের লিংক গুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা অবশ্যই সেগুলো দেখে নিবে যাতে তোমরা এর ধারাবাহিকতা নিয়ে ইংরেজি ভাষাটাকে ধাপে ধাপে শিখতে পারো। তাহলে প্রথমে আমরা দেখবো ইনফিনিটিভ কি। ইনফিনিটিভ সিম্পলি a base form of a verb with the particle to before it, অর্থাৎ যে ভার্বের বেস ফর্ম থাকবে তার পূর্বে একটা পার্টিকেল টু থাকবে, আর এই টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই পুরোটুকুকে বলবো আমরা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে টু গো ইনফিনিটিভ, টু ইট ইনফিনিটিভ, টু বি ইনফিনিটিভ, এইভাবে যত ভার্ব রয়েছে তাকে আমরা ইনফিনিটিভ রূপে প্রকাশ করতে পারি জাস্ট বাই পুটিং টু বিফোর ইট এন্ড মেকিং দ্য ভার্ব ফর্ম অ্যাজ দ্য বেস ফর্ম অর রুট ফর্ম। এভাবে কিন্তু আমরা ইনফিনিটিভ ফ্রেজ গঠন করতে পারি, ইনফিনিটিভ গঠন করতে পারি। তবে এটাকে আমরা ফ্রেজও বলতে পারি, কারণ এখানে দুটো ওয়ার্ড রয়েছে। সিঙ্গেল একটা ইনফিনিটিভ হলেও এখানে কিন্তু দুটো ওয়ার্ড রয়েছে, অতএব দিস ইজ আ ফ্রেজ। একইভাবে ইনফিনিটিভ ফ্রেজ বলতে আমরা কি বুঝবো? ইনফিনিটিভ থাকা সত্ত্বেও তার সাথে যদি ওই ভার্বের সাথে রিলেটেড যে বেস ফর্ম ভার্ব থাকবে তার সাথে রিলেটেড কমপ্লিমেন্ট, অবজেক্ট বা অ্যাডভার্ব যুক্ত হয়ে যে পুরো ফ্রেজটা গঠিত হবে এবং একটা বিশেষ অর্থ প্রকাশ করবে, তাকে আমরা বলবো হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে কি হচ্ছে এখানে? এটুকু বলতে আমরা ইনফিনিটিভ বুঝছি যে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস কমপ্লিমেন্ট অর অবজেক্ট অর অ্যাডভার্ব অর তিনটাই, যে কোনো একটা অথবা প্রত্যেকগুলোই বসতে পারে। তাহলে এইভাবে আমরা কি পাই এখানে? টু বি হ্যাপি। তাহলে টু বি এটা হচ্ছে ইনফিনিটিভ, হ্যাপি হচ্ছে একটি কমপ্লিমেন্ট, অতএব আমরা একে বলবো হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। টু ইট ফুড, খাবার খাওয়ার জন্য, টু ইট হচ্ছে ইনফিনিটিভ, ফুড হচ্ছে অবজেক্ট, অতএব টু ইট ফুড হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। টু গো দেয়ার, টু গো হচ্ছে ভার্ব, ইনফিনিটিভ ভার্ব, এবং দেয়ার হচ্ছে একটি অ্যাডভার্ব। তাহলে হ্যাপি হলো একটি কমপ্লিমেন্ট, ফুড হলো অবজেক্ট, দেয়ার হলো অ্যাডভার্ব। এইভাবে যে কোনো ইনফিনিটিভের সাথে তারই সাথে সম্পর্কিত এই অবজেক্ট, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট যদি বসে এবং বসে যদি একটা বিশেষ অর্থ প্রকাশ করে, তাহলে সেই অংশটুকুকে একত্রে আমরা বলবো হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। যে বিষয় নিয়ে আমি আগে কথা বলেছি, তোমরা ইনফিনিটিভ ফ্রেজ বা ইনফিনিটিভ নিয়ে যে ভিডিও ক্লাসটি রয়েছে তোমরা অবশ্যই একটু দেখে নিবে। এছাড়া প্রিপজিশনাল ফ্রেজ নিয়ে ভিডিও ক্লাস রয়েছে, তোমরা অবশ্যই দেখবে। তাহলে এখন আমরা কিভাবে এদেরকে
ব্যবহার করব। বলছে ইনফিনিটিভ অ্যান্ড ইনফিনিটিভ ফ্রেজেস আর ইউজড আফটার দ্য অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট টু ইন্ডিকেট দ্যাট, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কি ইন্ডিকেট করতে, দ্য কোয়ালিটি রিফার্ড টু বাই দ্য অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ইজ অ্যাপ্লিকেবল টু পারফর্ম দ্য টাস্ক ইন্ডিকেটেড বাই দ্য ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজ। এই কথাটুকু আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ, কারণ বলা হচ্ছে যে কমপ্লিমেন্ট দিয়ে কিন্তু আমরা কারো কোয়ালিটি নির্দেশ করি বা অবস্থান নির্দেশ করি। তাহলে অ্যাডজেক্টিভ দ্বারা বা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট দ্বারা আমরা সাবজেক্টের যে কোয়ালিটিকে রেফার করব, সেই কোয়ালিটি আসলে অ্যাপ্লিকেবল টু পারফর্ম দ্য টাস্ক, যে ওই কাজটি করতে সক্ষম, কার দ্বারা, কোন কাজটি, বাই দ্য ইনফিনিটিভ আর ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা যেটা নির্দেশ করা হচ্ছে। অর্থাৎ সাবজেক্ট একটা কোয়ালিটি বা গুণ সম্পন্ন, অতএব এটা হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এটা দিয়ে বোঝাচ্ছে সে একটা নির্দিষ্ট গুণ সম্পন্ন। এখন এই নির্দিষ্ট গুণ সম্পন্ন কোন ক্ষেত্রে, ওই ইনফিনিটিভ দিয়ে আমরা সেই জিনিসটাকে প্রকাশ করব। যেমন আমি একটু উদাহরণ এখানে একটু দিতে চাচ্ছি, যেমন যদি বলি যে হি শি ইজ এক্সপার্ট, এটাই বলি, সে দক্ষ অভিজ্ঞ, তাহলে এখানে হচ্ছে কি সাবজেক্ট, শি, এক্সপার্ট হচ্ছে দক্ষ, তাহলে এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট দিয়ে কিন্তু আমরা একটা কোয়ালিটি নির্দেশ করছি। তাহলে এখানে কোয়ালিটিটা হচ্ছে কি এক্সপার্ট, আর এটাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন সে এক্সপার্ট, এখন সে এক্সপার্ট কিসে, এখন সে অ্যাপ্লিকেবল টু পারফর্ম দ্য টাস্ক, এখন সে একটা কাজ করতে এক্সপার্ট, আর যেটা প্রকাশ পাবে কি দিয়ে, বাই দ্য ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে সে এক্সপার্ট কি করতে, এক্সপার্ট টু, সরি এক্সপার্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে, সরি এক্ষেত্রে আমি এটা আনতে চাচ্ছি না, এক্সপার্ট না দিয়ে আমি বলতে পারি এবল, সে সক্ষম, তাহলে শি ইজ এবল টু কুক, সে রান্না করতে সক্ষম। তাহলে এবলটা দিয়ে কাকে মডিফাই করেছে, শি এর একটা গুণাগুণ নির্দেশ করা হচ্ছে, যে সক্ষম, আর কি করতে সক্ষম, টু কুক। তো এইভাবে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন না হয়, তাহলে আসলে এই অ্যাডজেক্টিভের সাথে রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের উপর ডিপেন্ড করে হবে প্রিপজিশনাল ফ্রেজ। যেমন আমি যদি এটাকে ঠিক এইভাবে বলতাম যে শি ইজ এক্সপার্ট ইন কুকিং, তাহলে এক্সপার্টের সাথে আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ইন আসে, এই জন্য আমি একে বলবো প্রিপজিশনাল ফ্রেজ, যাকে দিয়ে এই এক্সপার্টকে পোস্ট মডিফাই করা হচ্ছে। আর এখানে হচ্ছে ইনফিনিটিভ, যা দিয়ে আপাতত এবলকে মডিফাই করা হচ্ছে। তাহলে এইভাবে আমরা একটু খেয়াল করবো যে আসলে কখন ইনফিনিটিভ আসবে আর কখন প্রিপজিশনাল ফ্রেজ আসবে। তাহলে কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যার পরে অ্যাপ্রোপ্রিয়েট কোনো প্রিপজিশন বসে না, আর সে বিধে আমরা তখন ইনফিনিটিভ যুক্ত করব। আর যদি মনে হয় কোনো কাজ করতে গেলে, যখন আমরা কোনো কাজ যুক্ত করব, যদি অ্যাডজেক্টিভ কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গ্রহণ করে থাকে, যেমন আমি বললাম হি ইজ গুড অ্যাট, গুড অ্যাট মানে দক্ষ, কিসে দক্ষ, ড্রয়িং, সিঙ্গিং, তাহলে সে গান গাইতে দক্ষ। তাহলে গুড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অ্যাট, এবং তার সাথে যেহেতু ভার্ব বসে যে আইএনজি করেছি, অতএব এটা হচ্ছে একটি প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে আমরা আপাতত কথা বলছি কি নিয়ে, অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার ইনফিনিটিভ নিয়ে। তাহলে গঠনটি আমরা কেমন পাচ্ছি এখানে, সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্ট। তাহলে আমরা শি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, অ্যাবল হচ্ছে কমপ্লিমেন্ট, তারপর কি বসেছি, ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমরা এবার কয়েকটা উদাহরণ দেখে নিই। হি ইজ ইন্টারেস্টেড টু গো দেয়ার, তাহলে টু গো দেয়ার এইটুকু হচ্ছে একটি ইনফিনিটিভ, যা দ্বারা কি করা হয়েছে, ইন্টারেস্টেড কে মডিফাই করা হয়েছে। দে আর এবল, তারা সক্ষম, কি করতে সক্ষম, টু উইন দ্য ম্যাচ, অতএব এটি হচ্ছে একটি ইনফিনিটিভ ফ্রেজ। দ্য বয় ইজ হ্যাপি, ছেলেটি খুবই খুশি, ছেলেটি কি করতে খুশি, টু প্লে উইথ আ বল, ছেলে বল নিয়ে খেলতে পেয়ে ছেলেটা খুবই খুশি। আই অ্যাম সরি, আমি দুঃখিত, কি কারণে দুঃখিত, কি করতে দুঃখিত, টু ডিস্টার্ব ইউ, তোমাকে ডিস্টার্ব করাতে। উই ওয়ার আনএবল, আমরা হচ্ছে অক্ষম, টু ওয়াক অ্যানিমোর, আর বেশি হাঁটতে, মানে এত বেশি হেঁটেছি যে ক্লান্ত হয়ে গেছি, অতএব আমরা আর বেশি হাঁটতে পারবো না, বা হাঁটা আমাদের পক্ষে অসম্ভব। এরকম ভাবে কোনো অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ, যেমন প্রথমটা আমি যে উদাহরণ দিয়েছিলাম এখানে ইনফিনিটিভ ইউজ করেছিলাম, তারপরে প্রত্যেকটাতেই মোটামুটি ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করেছি। এইভাবে কিন্তু গঠন কিন্তু আমার বেসিকটি রয়েছে, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব
প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে আমরা যুক্ত করেছি কি ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এই হলো আমাদের তৃতীয় আরেকটি গঠন যা দ্বারা আমরা বেসিক প্যাটার্নটিকে কিন্তু এক্সটেন্ডেড করেছি। Okay, dear students, I hope you have been able to catch up the idea what actually be the structure when we will use infinitive or infinitive phrases with the basic pattern of the second pattern of declarative simple sentence. তাহলে আমরা পোস্ট মডিফায়ার হিসেবে ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজের যে বেসিক প্যাটার্ন সেটা পেলাম। এখন এই ইনফিনিটিভ সহ যে গঠনটি থাকবে এই গঠনটিকে কিন্তু আরো এক্সটেন্ডেড করতে হতে পারে। যেমন বলছি, however while adding infinitive or infinitive phrases to the sentence pattern, তাহলে এই সেন্টেন্স প্যাটার্নের সাথে যখন আমরা ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ যুক্ত করব তখন কি হতে পারে, some particular words or phrases, বিশেষ আরো কিছু ওয়ার্ড অর ফ্রেজ are also used to add extra meaning or complete the sense of the sentence. তাহলে এই ইনফিনিটিভ ফ্রেজ দিয়েও কিন্তু অর্থ কমপ্লিট, কিন্তু কিছু কিছু আবার মিনিং রয়েছে, কিছু কিছু অর্থ রয়েছে সেন্টেন্সের, যেটাকে কমপ্লিট করতে হলে বা ওই সেন্সটাকে আনতে হলে এই ইনফিনিটিভ ছাড়াও আমরা বিশেষ কিছু পার্টিকুলার ওয়ার্ডস অথবা ফ্রেজ কিন্তু ওই সেন্টেন্সে যুক্ত করতে পারি বা যুক্ত করা হয়। আর সেইগুলো আমরা দেখে আরেকটু বড় করে নিব। তাহলে দে আর অ্যাজ ফলোস, তাহলে সেগুলো কিভাবে? যেমন আমরা ইন্টেন্সিফায়ার গুলো কিন্তু পেয়েছি, আগে আমি বলেছিলাম যে একটু ইন্টেন্সিফায়ার খেয়াল রাখবো যে এনাফ এন্ড টু, এই দুটো ইন্টেন্সিফায়ার কিন্তু একটু ভিন্নভাবে আবার ব্যবহৃত হচ্ছে। ওখানে তো আমরা পেয়েছিলাম ইন্টেন্সিফায়ার শি ইজ হ্যাপি, শি ইজ কোয়াইট হ্যাপি, ঠিক আছে। এখানে আবার অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এনাফটাকে আমরা কোথায় বসাবো, পোস্ট মডিফায়ার হিসেবে, আর টুটাকে কোথায় বসাবো, প্রি মডিফায়ার হিসেবে। তার মানে ওখানে যে আমি এনাফটা লিখেছিলাম ইন্টেন্সিফায়ার হিসেবে, আসলে ওটা প্রি মডিফায়ার হবে না, এটা হবে অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার। এটা একটা ব্যতিক্রম, এবং টুটা হচ্ছে অ্যাডজেক্টিভের প্রি মডিফায়ার। শুধু এইটুকু আমরা খেয়াল রাখবো, বাকি ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজ কিন্তু একইভাবে বসে যাবে। তাহলে এই দুটো ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজের পূর্বে অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য আমরা পোস্ট মডিফায়ার হিসেবে এনাফ এবং প্রি মডিফায়ার হিসেবে টুটাকে যুক্ত করতে পারি। তবে এদের ব্যবহারগতভাবে ভিন্নতা রয়েছে যা আমরা একটু পরে জানবো। অথবা আমরা যুক্ত করতে পারি অ্যাডজেক্টিভের পরে ফর প্লাস অবজেক্ট অথবা অফ প্লাস অবজেক্ট, অর্থাৎ প্রিপজিশনের পরে আমরা কোনো নাউন অথবা জিরান্ড ইউজ করতে পারি বা প্রোনাউন ইউজ করতে পারি যার অবজেক্টিভ ফর্ম হবে। একইভাবে যদি আমরা প্রিপজিশন সহ অফ সহ এটা বসাই, ঠিক একই ফরম্যাট গ্রহণ করবে। তবে এই দুটার যে ভিন্ন অর্থ রয়েছে সেগুলো আমরা কিছুক্ষণ পরে জানবো। তাহলে গঠনটি দেখো কি হচ্ছে, অ্যাডজেক্টিভের পরে ফর প্লাস অবজেক্ট, ঠিক অ্যাডজেক্টিভের পরে অফ প্লাস অবজেক্ট, আর শেষে থাকবে কি ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এই অ্যাডজেক্টিভটা হচ্ছে কি কমপ্লিমেন্টারি অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে কার, সেন্টেন্সের যে প্যাটার্ন রয়েছে তার যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ রয়েছে সেই অ্যাডজেক্টিভ আসলে। তাহলে আমরা একটু এদের নিয়ে বিস্তারিত জেনে নিই। তাহলে এখানে আমরা আরো কয়টি গঠন পাবো, একটা, দুইটা, তিনটা, চারটা। আমাদের বেসিক প্যাটার্ন কিন্তু ওটাই, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে তার সাথে আমরা প্রথমত ইন্টেন্সিফায়ার যুক্ত করেছি, যেটা তারপরে আমরা যুক্ত করেছি নাউন ফ্রেজ, তারপরে আমরা পেলাম হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার পোস্ট মডিফায়ার হিসাবে, প্রথমেই ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ। এখন ওই ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজ যুক্ত যে সেন্টেন্স ওটাকে আরেকটু ভিন্ন অর্থ দিতে বা আরেকটু অন্যান্য সেন্স যুক্ত করতে আমরা এখন এই ইন্টেন্সিফায়ার এবং প্রিপজিশনাল ফ্রেজ দুইটা যুক্ত করে নিই। চলো আমরা এবার একটু দেখে নিই। প্রথমটি হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ, তারপর হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ অথবা ইনফিনিটিভ। এই ইনাফটা আমরা কেন যুক্ত করব, এটা হলো এখন কথা। The adverb enough being used as post modifier of the adjective, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার, অতএব পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়ে ইন্ডিকেটস, তাহলে এই এনাফটা ইন্ডিকেটস করে কি, ইন্ডিকেটস করে দ্য কোয়ালিটি অর স্টেট অফ দ্য সাবজেক্ট, ওই সাবজেক্টের কোয়ালিটি অথবা স্টেটটাকে নির্দেশ করে যে এমন ইজ ইন দ্য পজিশন অফ হিজ অর হার বিং এবল টু ডু সামথিং। অর্থাৎ এটা, এই কথাটা একটু গুরুত্বপূর্ণ, আমরা খেয়াল রাখবো যে এই এনাফ দিয়ে ওই সাবজেক্টের যে কোয়ালিটি এবং স্টেট থাকবে তাকে মডিফাই করা হবে, এবং মডিফাই করে এটা আমাদের নির্দেশ করবে যে তার এই কোয়ালিটি বা অবস্থা এমন একটা পর্যায়ে রয়েছে যে সে কোনো কাজ করতে সক্ষম। এই যে বিং এবল টু ডু সামথিং, অর্থাৎ এই অ্যাডজেক্টিভ দিয়ে
মানে এই অ্যাডজেক্টিভ যেটা আমরা কমপ্লিমেন্টে পাবো, অর্থাৎ তার সেই অ্যাডজেক্টিভ অর্থাৎ সে কোয়ালিটি এবং তার অবস্থাটা পক্ষে কোনো কাজ করার, অর্থাৎ তার অবস্থানটা এমন পর্যায়ে চলে গেছে যে সে কোনো কাজ করতে সক্ষম, এবং কাজটি কি দ্বারা নির্দেশ করা হবে, হুইচ ইজ ইন্ডিকেটেড বাই দ্য ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এই ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা যে কাজ নির্দেশ করবে সেই কাজ করতে সক্ষম হচ্ছে কে, এই প্যাটার্নেরই সাবজেক্ট। কেমন হবে তাহলে গঠনটা আমরা দেখে নিই। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভ দ্বারা এই সাবজেক্টেরই কোনো গুণাগুণ নির্দেশ করে, এবং এই গুণাগুণটা এনাফ দ্বারা নির্দেশ করা হয়ে থাকে যে এই গুণাগুণটা হচ্ছে যথেষ্ট পক্ষে রয়েছে, কি করার পক্ষে, এই ইনফিনিটিভ দিয়ে যে কাজ প্রকাশ করবে সেই কাজ করার পক্ষে। তাহলে আমরা একটু উদাহরণ নিলে ক্লিয়ার হবো। আসলে হি ইজ ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান, তাহলে সাবজেক্ট হি, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন এই ইন্টেলিজেন্টটা এনাফ, যথেষ্ট, কিসের পক্ষে যথেষ্ট, টু সলভ দ্য প্রবলেম। তাহলে ইনফিনিটিভ দিয়ে আমরা যে টাস্ক বা কাজটাকে প্রকাশ করলাম সেই কাজটা করা তার পক্ষে সম্ভব, কিসের কারণে, কারণ সে যথেষ্ট বুদ্ধিমান। তাহলে হি ইজ ইন্টেলিজেন্ট এনাফ টু সলভ দ্য প্রবলেম। তাহলে আমরা নিশ্চয়ই এই কথাটা বুঝতে পেরেছি। আবার একটু পড়ি যে দ্য অ্যাডভার্ব এনাফ বিং ইউজড অ্যাজ পোস্ট মডিফায়ার অফ দ্য অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়ে এই এনাফ কি করে, ইন্ডিকেটস করে দ্যাট দ্য কোয়ালিটি অর স্টেট অফ দ্য সাবজেক্ট, তাহলে এই সাবজেক্টের যে কোয়ালিটি অর দ্য স্টেট কিসে, ইজ ইন দ্য পজিশন, এমন একটা পর্যায়ে রয়েছে যা কি হিজ অর হার বিং এবল, মানে তার সক্ষমতার পর্যায়ে রয়েছে টু ডু সামথিং, কোন কাজ করার। এখন কোন কাজ করবে, যে কাজটা আবার হুইচ ইজ ইন্ডিকেটেড বাই দ্য ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজ। একইভাবে বললাম দ্য ম্যান ইজ রিচ, লোকটা ধনী, কিন্তু কতটুকু ধনী, এনাফ ধনী, কিসের জন্য, টু বাই আ প্রাইভেট কার, অর্থাৎ একটি প্রাইভেট কার কেনার মতো যথেষ্ট ধনী এই লোকটি। একইভাবে দ্য চাইল্ড ইজ ওল্ড, বললাম শিশুটা যথেষ্ট বয়স হয়েছে, এই যে ইনাফ, যথেষ্ট বয়স হয়েছে কি করার জন্য, টু স্টার্ট গোয়িং টু স্কুলে যাওয়ার মতো, অর্থাৎ এই যে গুণাগুণটা বা অবস্থানটা এটা যথেষ্ট কোনো কিছু করার পক্ষে, এমন কিছু যদি নির্দেশ করে তাহলে আমরা ওই অ্যাডজেক্টিভের পরে কিন্তু এনাফ বসাবো, তারপরে সেই কাজটা কি তা প্রকাশ করার জন্য আমরা ইনফিনিটিভ ফ্রেজ অথবা ইনফিনিটিভ যুক্ত করব। এরপর বললাম দ্য প্লেস ইজ স্পেশাস, জায়গাটা খুব প্রশস্ত। এখন কতটুকু প্রশস্ত, এনাফ প্রশস্ত, কিসের জন্য, টু হোল্ড দিস লার্জ নাম্বার অফ পিপল, এই যে অসংখ্য লোকজন এখানে আছে এই অসংখ্য লোকজনকে ধারণ করার মতো যথেষ্ট প্রশস্ত এই জায়গাটি। শি ইজ এক্সপার্ট, সে দক্ষ, এনাফ যথেষ্ট দক্ষ, কি করার জন্য, টু গিভ ইউ গুড সাজেশনস, তাহলে তোমাকে ভালো পরামর্শ দেওয়ার মতো যথেষ্ট দক্ষ সে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সবকিছু ঠিক আছে, শুধু এনাফটা এখানে যুক্ত হয়েছে। তাহলে মেইন স্ট্রাকচারটি ছিল কি, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, দ্য বেসিক প্যাটার্ন। এটাকে আমরা আর ভাঙতে পারবো না, কারণ এটুকু আমাকে লিখতেই হবে। বাকিটুকু আমরা প্রথমে পেয়েছিলাম কি, ইনফিনিটিভ যুক্ত করে এটাকে একটু বড় করব, তারপরে আবার পেলাম কি, যে ইনফিনিটিভের পাশে অর্থাৎ আগে এবং অ্যাডজেক্টিভের পরে এনহাফ যুক্ত করে আরেকটু বড় করব, এতে অর্থটা আরো ভিন্ন অর্থ প্রকাশ করছে। দ্য চাইল্ড ইজ ওল্ড, এটুকু একটা অর্থ প্রকাশ করছিল। দ্য চাইল্ড ইজ ওল্ড টু স্টার্ট গোয়িং টু স্কুল, এটা একটা অর্থ প্রকাশ করছিল। আর দ্য চাইল্ড ইজ ওল্ড এনাফ টু স্টার্ট গোয়িং টু স্কুল, এটা আরেকটু অর্থ প্রকাশ করছে, অর্থাৎ অর্থটা আরেকটু বিস্তৃত হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা এই এনাফ যুক্ত করে এই প্যাটার্নটিকে আরেকটু বড় করতে পারবো। তো তোমরা অবশ্যই এগুলো কিন্তু বাসাতে প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় এবং আমি যে বোঝাচ্ছি এই বুঝতেও যদি তোমাদের কোনো বিশেষ সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই দয়া করে আমার সাথে কমেন্ট বক্সে তোমাদের সমস্যাটা লিখে যোগাযোগ করে নিবে। এখন দ্বিতীয় যে অ্যাডভার্বটি সেটা আমরা কিভাবে যুক্ত করব, তাহলে এনাফটা ছিল হচ্ছে পক্ষে, কিন্তু এখানে কি বলেছে, দ্য অ্যাডভার্ব টু বিং ইউজড অ্যাজ প্রি মডিফায়ার অফ দ্য অ্যাডজেক্টিভ, তাহলে একই ব্যাপার, সে প্রি মডিফায়ার হিসেবে বসবে। আর এনাফটা ছিল কি এখানে, পোস্ট মডিফায়ার হিসেবে, এখানে ছিল এনাফ কিন্তু পোস্ট মডিফায়ার, আর টু কি ছিল এখানে, প্রি মডিফায়ার। তাহলে প্রি মডিফায়ার বসে অফ দ্য অ্যাডজেক্টিভ ইন্ডিকেটস দ্যাট দ্য কোয়ালিটি অর দ্য স্টেট অফ দ্য সাবজেক্ট ইজ সো লো, ওখানে ছিল কি যথেষ্ট ছিল, এমন একটা পজিশনে ছিল, আর এখানে ছিল কি যথেষ্ট লোতে,
যেটা পক্ষে সম্ভব না, that he or she is unable to do something which is indicated by the infinitive or infinitive phrase. এখানে হচ্ছে লো কথাটা একটু ভুল হবে, যে কোনো কিছু না করতে পারার মতো আর কি। এখানে আমরা ওইটা না লিখে একটু এ জায়গায় লিখি, আমরা একটু অর্থটাকে ক্লিয়ার করার জন্য এইখানে আমরা লিখি is in the position of his oblique her being unable to do something which is indicated by the infinitive phrase. তাহলে এখানে যে পজিশনে থাকবে সে, সেই পজিশনে সে হচ্ছে কি the subject quality or the state of the subject is in the position of her being unable, অর্থাৎ অক্ষম সে কোনো কাজ করতে। এই ক্ষেত্রে আমরা টু, এনাফ হচ্ছে পক্ষে, এবল বোঝাচ্ছে, আর টু দিয়ে বোঝাচ্ছে আনাবল, মানে কোনো কিছু এমন একটা পর্যায়ে রয়েছে যার কারণে সে কোনো কাজ করতে পারবে না। তাহলে একইভাবে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ, কিন্তু এনাফ ছিল অ্যাডজেক্টিভের পরে, টু হচ্ছে অ্যাডজেক্টিভের আগে, তারপরে যে ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ থাকবে সেটাকে আমরা লিখে দিব। তাহলে আমরা একটা গঠন কিন্তু আসলে পাই টু ডট ডট টু, এই গঠনটা আমরা শিখে এসেছি, কিন্তু আসলে এটা কেন তা কিন্তু আজকে আমরা আশা করি ক্লিয়ার হয়েছে, যে কেন আমরা এইভাবে গঠনটিকে প্রকাশ করি, এবং এক্ষেত্রে এই টু দিয়ে আসলে কি নির্দেশ করে, এটা আসলে কি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ, যদি পরীক্ষাতে আসে বিভিন্ন ভার্সিটি পরীক্ষায়, সেটা জন্য আমরা সহজেই বুঝে উঠতে পারি। কেমন বোঝানোর সময় একটু বুঝে নিই। দ্য ম্যান বিকেম ওল্ড, এইটুকু যদি আমরা বলি যে লোকটা বৃদ্ধ হয়ে গেছিল, কিন্তু টু ওল্ড, এতই বৃদ্ধ হয়েছিল, টু ওয়াক ইজিলি, যে সহজে সে হাঁটতে পারছিল না, আনাবল বলা হচ্ছে কিন্তু, অর্থাৎ এই কাজটা করতে সে অক্ষম, অর্থাৎ পারবে না নেগেটিভ অর্থে, অর্থাৎ অতএব লোকটা এতই বৃদ্ধ হয়েছিল যে সে সহজে হাঁটতে পারছিল না। আই ওয়াজ বিজি, কিন্তু কতটুকু বিজি, টু বিজি, কি কাজ করতে না পারার কারণ, এটা টু কল ইউ টাইমলি। তাহলে আমি, সরি এখানে ইন টাইম হবে, এত মিস হচ্ছে, সেন্টেন্সটা হবে ইন টাইম, যথাসময়ে। আই ওয়াজ টু বিজি টু কল ইউ ইন টাইম, তাহলে আমি এতই ব্যস্ত ছিলাম যে তোমাকে কল করতে পারিনি সময় মতো। শি সিমস টু অনেস্ট, তাকে এতই সৎ মনে হচ্ছিল, আর এতই সতের কারণে সে কি করতে পারবে না, টু টেল লাইস, সে মিথ্যা বলতে পারবে না। দ্য ফার্মার গ্রিউ টু পোর, কৃষকটা ধীরে ধীরে এতই গরিব হয়ে গেল, এতই গরিব হলো কি করার পক্ষে আনাবল তার, টু কাল্টিভেট হিজ ল্যান্ড, যে সে পরবর্তীতে আর তার জমি চাষাবাদ করতে পারলো না। দ্য এক্সামিনি ফেল টু নার্ভাস, বলছে পরীক্ষার্থী এতই নার্ভাস হয়ে গেল যে সে কি করতে পারবে না, টু ডু ওয়েল ইন ভাইভাভসি, যে সে ভাইভাভসিতে ভালো করতে পারবে না। তাহলে এভাবে প্রথমত ছিল কি সাবজেক্ট, ফেল্ট লিঙ্কিং ভার্ব, নার্ভাস হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এটুকু তো একটা বেসিক প্যাটার্ন, তার সাথে আমরা টু যুক্ত করে এটাকে এতটুকু ইন্টেন্সিফাই করেছি যে পরবর্তী কাজ তার পক্ষে করা সম্ভব নয়, এমনটা নির্দেশ করছে। তাহলে টু ডু ওয়েল ইন দা, তাহলে এগুলো সব হচ্ছে ইনফিনিটিভ, টু ওয়াক ইনফিনিটিভ। তাহলে এইভাবে আমরা কিন্তু টু যুক্ত করে কোনো কিছু যে আনাবেল সেটাকে প্রকাশ করতে পারি। এবার আমরা একটু দেখে নিই কি বলছে। দ্য অ্যাবভ মেনশন টু প্যাটার্নস মে টেক দ্য ফ্রেজ ফর প্লাস অবজেক্ট, এই যে আমরা এখানে যে ফর প্লাস অবজেক্টের যে আমরা গঠনটি দেখেছিলাম, এইখানে পরবর্তীতে যে প্রিপজিশনাল অধ্যায়ে আমরা এখন এটা একটুতে চলে যাবো আর কি, অ্যাডজেক্টিভ প্লাস ফর প্লাস অবজেক্ট, এখানে তখন এনাফ বা টু থাকবে না, শুধু আমরা ওই ফর প্লাস অবজেক্টটাকে একটু প্রকাশ করব, বা ওটা থাকতেও পারে আর কি, ওটা আমরা অবশ্য পরে দেখবো। The above mentioned two patterns may take the phrase for plus object to indicate, নির্দেশ করতে, the task, যে কাজটি indicated by the infinitive phrase, তাহলে infinitive phrase দ্বারা যে কাজটি নির্দেশ করা হবে, can যদি enough থাকে তাহলে পারা অর্থে বোঝায়, আর cannot যদি টু থাকে তাহলে যে performed by someone, for plus object, এই for plus object কি প্রকাশ করা হচ্ছে, এই someone কে নির্দেশ করার জন্য। আসলে এটাকে আমরা দেখবো কি, someone কে নির্দেশ করার জন্য আমরা for plus অবজেক্ট পাচ্ছি, আসলে যে কোনো কিছু কারো পক্ষে করা সম্ভব অথবা কোনো কিছু কারো পক্ষে করা সম্ভব নয়, এমন একটা জিনিস। সরি ফর সাম টেকনিক্যাল প্রবলেম। ওকে, উই ক্যান নাও স্টার্ট अगेन। তাহলে বলা হচ্ছে যে
ফর প্লাস অবজেক্ট আমরা কখন বসাবো? যখন আসলে যে কাজটি করানো বোঝাবে এবং যার কোয়ালিটি নির্দেশ করা হবে এই অ্যাডজেক্টিভ দিয়ে, সে যদি সাবজেক্টে না থেকে বরং এই কোয়ালিটি যার নির্দেশ করা হবে সেটার সাবজেক্টেও থাকবে আর কি, সরি, যে কোয়ালিটি নির্দেশ করা হবে সেটা সাবজেক্টে থাকবে এবং সাবজেক্টের কোয়ালিটি নির্দেশ করা হবে, মোটামুটি সাবজেক্টের কোয়ালিটি নির্দেশ করা হবে, কিন্তু এই সাবজেক্টের নির্দিষ্ট কোয়ালিটি থাকার কারণে কারো পক্ষে কোনো কাজ করা সম্ভব বা কোনো কাজ করা সম্ভব নয়, এমন একটা সেন্স বোঝাবে। অতএব প্যাটার্নটি কেমন হবে আমরা একটু দেখে নিই। যেমন যদি আমরা ফর দিয়ে করি তাহলে এনাফ কোথায় বসে? আমরা জানি অ্যাডজেক্টিভের পরে বসে। ঠিক অ্যাডজেক্টিভের পরে এনাফ থাকবে, ঠিক এনাফের পরে আমরা ফর প্লাস অবজেক্ট বসাবো। আর যদি ট্রু থাকে তাহলে ট্রু তো অ্যাডজেক্টিভের আগে থাকে, অতএব ওই অ্যাডজেক্টিভের পরে আমরা ফর প্লাস অবজেক্ট বসাবো, অর্থাৎ ঠিক ইনফিনিটিভের আগে, ঠিক ইনফিনিটিভের আগে আমরা ফর প্লাস অবজেক্ট বসাবো। অর্থাৎ এই যে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে, এই অ্যাডজেক্টিভ থাকার কারণে এই কোয়ালিটিটা সাবজেক্টের এতই বেশি যে কারো পক্ষে কোনো কাজ করা সম্ভব অথবা কারো পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। যদি এনাফ থাকে তাহলে বুঝতে হবে কাজটি কারো পক্ষে করা সম্ভব, আর যদি ট্রু থাকে তাহলে কাজটি কারো পক্ষে করা সম্ভব নয়। তাহলে আমরা একটু উদাহরণ দেখে নিই। দ্য টাস্ক ইজ, okay dear students, for some technical problem in internet or network, maybe I'm feeling some interruption, so okay, we can continue. সুতরাং উদাহরণে আমরা কি বলবো? ফর এক্সাম্পল আমরা যদি এনাফ দিয়ে দেখি, দ্য টাস্ক ইজ ইজি, কাজটি সহজ। অতএব এই কোয়ালিটিটা কার? এই সাবজেক্টের, কাজের। এখন কতটুকু সহজ? যথেষ্ট সহজ। টু ডু ইন টাইম, এখন কার পক্ষে, কার জন্য কাজটি করা সহজ? তাহলে এই যে পরবর্তী ইনফিনিটিভে যে কাজটি করবে সেই কাজটি যে ব্যক্তি, বস্তু বা জিনিসের জন্য পক্ষের, তাকে আমরা ফর প্লাস অবজেক্ট দিয়ে বসাবো। অর্থাৎ এখানে একটা বিষয় আমরা যদি জেনে রাখি সেটা হলো যে প্রথম যে লিঙ্কিং ভার্ব সেটা ছিল প্রথম সাবজেক্টের, কিন্তু পরবর্তী যে ইনফিনিটিভটা আমরা বসাবো এটা কিন্তু আর সাবজেক্ট দ্বারা সংগঠিত হবে না, বরং ফর প্লাস অবজেক্ট দিয়ে যে মোটামুটি কর্তাকে যুক্ত করা হবে যে এই ইনফিনিটিভের কাজটি করবে। আসলে আগের সেন্টেন্সে কিন্তু এই লিঙ্কিং ভার্ব এবং পরবর্তী ইনফিনিটিভ এই দুটাই কিন্তু সংগঠিত হচ্ছিল সাবজেক্ট দ্বারা, কিন্তু যখন সাবজেক্টের কোনো কোয়ালিটির জন্য পরবর্তী ইনফিনিটিভ দ্বারা যে কাজটাকে নির্দেশ করাবে সেই কাজটা যে করবে বা যার পক্ষে করা সম্ভব বা যার পক্ষে করা সম্ভব নয় এমন একটা সেন্স নির্দেশ করবে, সেই সাবজেক্টে কিন্তু আমরা ফর প্লাস অবজেক্ট দ্বারা নির্দেশ করব। অর্থাৎ এখানে একটা বিষয় হলো যে লিঙ্কিং ভার্বের সাবজেক্ট হবে বর্তমানে সাবজেক্ট, আর টু ডু ইনফিনিটিভ দ্বারা যে ভার্ব হবে সেই ভার্বের সাবজেক্ট হবে এই ফর প্লাস অবজেক্ট দ্বারা যুক্ত যে অংশ, সেই অংশটি। ওকে, অতএব একটু খেয়াল করতে হবে যে যখন ফর মি বা এই জাতীয় কিছু থাকবে না তখন বুঝতে হবে ইনফিনিটিভ দ্বারা কাজ এবং তার পরবর্তী আগের যে সাবজেক্টের যে লিঙ্কিং ভার্ব এই উভয়ই কিন্তু সংগঠিত হবে বর্তমান সেন্টেন্সের সাবজেক্ট দ্বারা। কিন্তু যদি সাবজেক্ট দ্বারা সংগঠিত না হয় ইনফিনিটিভটি, তখন যার দ্বারা সংগঠিত হবে তাকে আমরা এই জায়গায় এই ফর প্লাস অবজেক্ট আকারে বসাই দিব। দেখি পরবর্তী উদাহরণ, দ্য মোবাইল ফোন, মোবাইল ফোনটি ওয়াজ চিপ, সস্তা। তাহলে মোবাইল ফোনটি ছিল সস্তা। কেমন সস্তা? যথেষ্ট সস্তা। টু বাই, কেনার মতো। তাহলে কেনার মতো যথেষ্ট সস্তা ছিল। এখন মোবাইল ফোনটা কে কিনবে? এখন মোবাইল ফোন তো আর নিজে কিছু কিনবে না এমন বোঝাচ্ছে, বরং এই কেনা কাজটা যে করবে তাকে আমরা ঠিক তার আগে ফর প্লাস অবজেক্ট রূপে বসাই দিব। নাউন থাকলে সে অরিজিনাল রূপে বসে যাবে, আর যদি প্রোনাউন হয়ে থাকে তাহলে আমরা তার অবজেক্ট ফর্মে বসাবো। ঠিক একইভাবে দ্য ফুড ওয়াজ অ্যাপিটাইজিং, খাবারটা ছিল খুবই লোভনীয়। কেমন লোভনীয়? যথেষ্ট লোভনীয়। এনাফ টু ইট, খাওয়ার জন্য। কাদের পক্ষে খাওয়া এটা লোভনীয় ছিল? ফর আস, আমাদের জন্য। অতএব আমরা খাচ্ছি। টু ইট, এটা যে ভার্ব সেই ভার্বটি সংগঠিত হবে কাদের দ্বারা? পূর্বের যে ফর প্লাস অবজেক্ট দ্বারা রয়েছে সেটা দ্বারা। এভাবে দ্য কোশ্চেনস আর ইজি, কোশ্চেন যথেষ্ট সহজ। এনাফ যথেষ্ট সহজ কাদের জন্য? ফর দ্য স্টুডেন্টস টু আনসার, তাহলে স্টুডেন্টদের জন্য আনসার করা। আওয়ার টিচার ওয়াজ কাইন্ড, আমাদের স্টুডেন্ট টিচার ছিল যথেষ্ট দয়ালু। কেমন দয়ালু? ফর আস, আমাদের জন্য। টু কনভিন্স হিম ইজিলি,
তাহলে হয়তো আমরা পিকনিক টিকনিক করবো ইত্যাদি কারণে আমরা টিচারকে হয়তো কনভিন্স করতে চাচ্ছি। তাহলে বলা হচ্ছে আমাদের শিক্ষক এত দয়ালু ছিল যে আমাদের পক্ষে তাকে সহজেই কনভিন্স করা মানে সহজ ছিল আর কি, ইজিলি তাকে আমরা কনভিন্স করতে পারতাম। তাহলে এনাফ দিয়ে বোঝাবে কারো পক্ষে কোনো কাজ করা সক্ষম এমন কিছু, এবং যে কাজটি করা হবে সে কাজের পক্ষের যে অ্যাডজেক্টিভ সেটা প্রধানত সাবজেক্ট বা মেইন ফরম্যাটেই থাকবে, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আর যে কাজটি নির্দেশ করবে সেটা ইনফিনিটিভে থাকবে, এবং এই ইনফিনিটিভের কাজটি যার দ্বারা সংগঠিত হবে তাকে আমরা ফর প্লাস অবজেক্ট দ্বারা বসিয়ে দিব। আশা করি স্টুডেন্টস তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপর আমরা 2.2 তে চলে যাই, 2 প্লাস অবজেক্ট। এটা আসলে আগের মতোই, শুধু এখানে দ্বারা কি হবে করতে পারবে না এমন একটা বিষয় বোঝাবে নেগেটিভ অর্থে, যে দ্য ম্যাথ ইজ ডিফিকাল্ট, অঙ্কটি কঠিন। ম্যাথ বা গণিত কঠিন, কেমন কঠিন? খুবই কঠিন। কাদের জন্য? ফর দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য, টু সলভ, সমাধান করা। তাহলে ম্যাথটি ছাত্রছাত্রীদের জন্য এতই কঠিন ছিল যে তারা সমাধান করতে পারবে না। তাহলে এই আগের মতোই ইনফিনিটিভে যে কাজটি বোঝাবে সেই কাজটি সংগঠিত হবে ফর প্লাস অবজেক্ট রূপে যে অংশটি বসবে তার দ্বারা। আর লিঙ্কিং ভার্ব দ্বারা যে অ্যাডজেক্টিভ যুক্ত হবে সেই অ্যাডজেক্টিভটি প্রধানত নির্দেশ করবে ওই সেন্টেন্সের সাবজেক্টের দ্বারা। একইভাবে দ্য বুক ওয়াজ টু আনইন্টারেস্টিং, বইটা এতই নিরানন্দপূর্ণ ছিল ফর হিম টু রিড, যে তার পক্ষে এটা পড়া সম্ভব ছিল না। দ্য টি ইজ টু হট ফর আস, চা এতই গরম ছিল আমাদের পক্ষে সেটা পান করা সম্ভব নয়। দ্য এসে, সরি বানানটা একটু মিস হয়ে গেছে, দ্য এসে ওয়াজ টু লার্জ ফর হার টু মেমোরাইজ ইজিলি, তাহলে রচনাটি এতই বড় ছিল যে তার পক্ষে এটাকে সহজে মুখস্থ করা সম্ভব ছিল না। দ্য ওয়েদার লুক টু রাফ, আবহাওয়া এতই রুক্ষ মনে হলো আমাদের জন্য জার্নি শুরু করা সম্ভব ছিল না বা সম্ভব হলো না, এরকম একটা কিছু। তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে কিভাবে সুন্দর করে জিনিসটা যুক্ত করেছি যদি আমরা একটু দেখি তাহলে বুঝবো। প্রথমে কি ছিল? সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এটা ছিল বেসিক। তারপরে যুক্ত করলাম কি? ইন্টেন্সিফায়ার, প্রিমডিফায়ার হিসাবে। তারপরে কি আসলো? ইনফিনিটিভ যুক্ত করলাম। তারপরে কি আসলো? আমরা ঠিক তার পূর্বে একটা ফর প্লাস অবজেক্ট যুক্ত করলাম। তাহলে এখানে আমরা বেসিক ফর্মের সাথে আস্তে আস্তে যুক্ত করছি একটা, দুইটা, তিনটা পার্ট এখানে যুক্ত করেছি। বেসিক পার্ট হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, আর আলাদা পার্ট হচ্ছে ইন্টেন্সিফায়ার একটি, তার সাথে ইনফিনিটিভ পোস্ট মডিফায়ার, তার সাথে ফর প্লাস অবজেক্ট আর একটা পোস্ট মডিফায়ার। তাহলে এইভাবে কিন্তু আমরা আরো কিছু স্ট্রাকচার পেয়ে গেলাম। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। এখন আমরা যে স্ট্রাকচারটি পাবো সেটা হচ্ছে কি? পূর্বের যে স্ট্রাকচারটি ছিল এনাফ বা টু যুক্ত, এই অংশটুকু থাকবে না, শুধু ফর প্লাস অবজেক্ট থাকবে। এখানে কি বলছি আমরা? অ্যাডজেক্টিভ, ফর প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে যে টু আর অ্যাডজেক্টিভের পরে যে এনাফ, এইটুকু আসলে থাকবে না। হচ্ছে কি দিস স্ট্রাকচার ইজ সিমিলার টু দ্য প্রিভিয়াস স্ট্রাকচারস, আগের স্ট্রাকচারের মতোই। প্রিভিয়াস টু স্ট্রাকচারস আমি বলি, যেখানে টু এনাফ ছিল। দ্য অনলি এক্সেপশন ইজ দ্যাট, শুধুমাত্র একটা এক্সেপশন হলো যে হিয়ার enough for two is not used but it gives the similar meaning like the two structures। তাহলে এখানে enough বা to use হবে না, কিন্তু আসলে তারা অর্থটা দিবে কিন্তু ওই আগের মতোই, পক্ষে অথবা পক্ষে না এমনকি, এইটাই। তাহলে এখানে গঠনটি পাচ্ছি কি? সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, তারপরে ফর প্লাস অবজেক্ট, তারপরে ইনফিনিটিভ ফ্রেজ যেটা থাকবে সেটা। আর ফর প্লাস অবজেক্টিভ হচ্ছে কি? এই ইনফিনিটিভ দ্বারা যে কাজটি বোঝাবে এই কাজের আসলে যিনি পারফর্মার তিনি। তাহলে দেখি আমরা কিভাবে উদাহরণ পাই। দ্য পোয়েম ইজ ইজি ফর দ্য স্টুডেন্ট টু রিসাইট, আমরা এখানে বলতে পারি ইজি এনাফ। দ্য পোয়েম ইজ ইজি এনাফ ফর দ্য স্টুডেন্ট টু রিসাইট। ইট ইজ হার্ড ফর আস টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমাদের পক্ষে ইংরেজি বলা খুবই কঠিন। তাহলে ইট ইজ হার্ড এনাফ, নাকি দ্যাট টু হার্ড? তাহলে টু হার্ড হবে কারণ এটা নেগেটিভ বোঝাচ্ছে। তাহলে ইট ইজ টু হার্ড ফর আস টু স্পিক ইংলিশ, অথবা আমরা এভাবেও বলতে পারি দ্য ফুড ওয়াজ চিপ ফর আস টু বাই, এটা পক্ষে ছিল।
যে খাবারটি খুবই সস্তা ছিল, অতএব আমরা এটা সহজে কিনতে পারবো বলে ভাবছিলাম। তো আমরা এটা পক্ষে, অতএব আমরা এখানে চিপের পরে এনাফ বসাতে পারি অথবা নাও বসিয়ে কাজটি করেছি। একইভাবে দ্য জার্নি ওয়াজ এনজয়েবল এনাফ ফর আস টু রিমেম্বার, তাহলে মনে রাখার মতো যথেষ্ট এনজয়েবল ছিল, অথবা আমরা এনাফটা ব্যবহার করলাম না, কিন্তু পক্ষেই বোঝাচ্ছি। দ্য ওয়াল ইজ শর্ট ফর আস টু ক্লাইম্ব, এটাও এনাফ হবে, যথেষ্ট শর্ট ছিল যে আমরা এখানে ক্লাইম্ব ওভার করতে পারলাম। তাহলে এইভাবে এনাফ বা টু বাদেও জাস্ট ফর প্লাস অবজেক্ট এইটুকু যুক্ত করে আমরা ইনফিনিটিভ সহ মেইন স্ট্রাকচারটাকে কিন্তু বড় করতে পারি। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি আমরা ইনফিনিটিভ দিয়ে অংশটি যে বোঝাচ্ছিলাম, একটু বেশ কিছু ওয়ার্ড এখানে যুক্ত হয়েছে। এই যে ইন্টেন্সিফায়ার দিয়ে যে চারটা বিষয় আমরা পেয়েছিলাম, ইন্টেন্সিফায়ার দিয়ে এনাফ টু, তার সাথে আবার এনাফ বাদ দিয়ে ফর প্লাস অবজেক্ট দিয়ে যে অংশটা পেলাম সেটা। এখন থাকবে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস অফ প্লাস অবজেক্ট, এটা দিয়ে আমরা কি দেখবো একটু দেখে নিই। তাহলে আমরা বেশ কিছু স্ট্রাকচার কিন্তু এখানে পেয়ে গেছি। কয়টা পেয়েছি মোট? মোটামুটি দুইটা চারটা, পাঁচটা স্ট্রাকচার আমরা পেয়ে গেছি। এরপর আমরা পাবো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ প্লাস অবজেক্ট, তারপর ইনফিনিটিভ। এটা আবার কেমন? ইন দিস স্ট্রাকচার অফ প্লাস অবজেক্ট যে ফ্রেজ থাকবে, এই ফ্রেজটি ইন্ডিকেটস হুজ দ্য কোয়ালিটি ইজ, আসলে কোয়ালিটিটা কার, হুইচ ইজ ইন্ডিকেটেড বাই দ্য অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট দ্বারা যে কোয়ালিটি নির্দেশ করা হবে, এই কোয়ালিটিটা যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট দ্বারা নির্দেশ করা হবে সেটা কার, সেটা দিয়ে কিন্তু এই অফ প্লাস অবজেক্ট দ্বারা কিন্তু প্রকাশ করতে হবে। বিকজ দ্য প্যাটার্ন স্টার্ট উইথ ইট ইন ইটস সাবজেক্ট, কারণ এই প্যাটার্নটি একটি ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করা হয়। ইন্ট্রোডাক্টরি ইট দ্বারা কিন্তু আসলে এই প্যাটার্নটিকে যুক্ত করা হয়। তাই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট দিয়ে যে গুণাগুণটা নির্দেশ করা হবে, সেই গুণাগুণটা আসলে এই ইটের নয়। তাহলে কার সেই গুণাগুণটা? তাহলে সেই গুণাগুণটা অ্যাডজেক্টিভের পরে অফ প্লাস অবজেক্ট যুক্ত করে আমরা কিন্তু প্রকাশ করতে পারবো। তারপর ইনফিনিটিভ যেটা থাকবে, ইনফিনিটিভ ফ্রেজ, সেটা কিন্তু যে পারফর্মার তা কিন্তু এই ইট সাবজেক্ট নয়, বরং এই অফ প্লাস অবজেক্ট সেটাই। অতএব অফ প্লাস অবজেক্টের অ্যাডজেক্টিভও তার, আবার যে কাজটি পারফর্ম হবে সেই কাজটাও তারই, এমনটাই নির্দেশ করবে। তাহলে আমরা এখন একটু দেখে নিই প্যাটার্নটি কেমন হবে। সাবজেক্ট যেটা হবে ইট, তারপরে থাকবে লিঙ্কিং ভার্ব, তারপরে থাকবে কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ। এবং এই কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ দ্বারা যে কোয়ালিটি নির্দেশ করবে সেটা আসলে এই সাবজেক্টে নয়, এটা জাস্ট ইন্ট্রোডাক্টরি হবে। এই কোয়ালিটি নির্দেশ করা হবে অফ প্লাস অবজেক্ট বসানো হবে যে নাউন বা প্রোনাউন, সেই নাউন বা প্রোনাউনের, এবং এই নাউন বা প্রোনাউনই হবে পরবর্তী ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা যুক্ত যে কাজ, সেই কাজের পারফর্মার। দেখি, ইট ইজ কাইন্ড অফ ইউ, মানে তোমার দয়া এটা। কি কারণে? টু লেন্ড মি ইওর বুক, যে তুমি তোমার বইটি আমাকে ধার দিয়েছো। তাহলে ধার দেওয়া কাজটি কে করেছে? ইউ করেছে। আর দয়ালু কে? ইউই। অতএব এখানে একটু বুঝবো যে অফ প্লাস অবজেক্ট দ্বারা যে পারফর্মার থাকবে সেই পারফর্মারই হবে এই ভার্বের সাবজেক্ট, এবং এই ভার্ব যে কোয়ালিটি, এই অ্যাডজেক্টিভ দ্বারা যে কোয়ালিটি, সেই কোয়ালিটির ধারক বাহক। একইভাবে ইট ওয়াজ ভেরি কাইন্ড অফ হিম টু হেল্প মি, তাহলে সে দয়া করে আমাকে সাহায্য করেছিল, এরকম আর কি বিষয়টা। ইট উইল বি থটফুল অফ হার টু ম্যানেজ দ্য সিচুয়েশন, তাহলে ইট উইল বি থটফুল, তাহলে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এখন এই থটফুল অবস্থাটা কার ছিল? অফ হার, তার। আর এই থটফুল অবস্থার কারণে সে কি করতে পেরেছিল? টু ম্যানেজ দ্য সিচুয়েশন। ইট ওয়াজ জেনারাস অফ দ্য ম্যান টু শো মি দ্য রাইট ওয়ে, যে দয়া করে লোকটি আমাকে সঠিক পথটাই দেখিয়ে দিয়েছিল। ইট ইজ ইন্টেলিজেন্ট অফ দ্য ম্যানেজার, ম্যানেজারের ইন্টেলিজেন্টই ছিল টু সেটেল দ্য কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা সেটেল করার পক্ষে যথেষ্ট। তাহলে এইভাবে আমরা কিন্তু এই স্ট্রাকচারটি পেতে পারি। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা অফ প্লাস অবজেক্ট দিয়ে যে ব্যাপারটি সেটা বুঝে নিয়েছো। তাহলে এখন ব্যাপার হলো ইনফিনিটিভ দিয়ে আমরা মোট কয়টি স্ট্রাকচার পেলাম যে শেষে ইনফিনিটিভ থাকবে। তাহলে পেয়েছি আমরা মোটামুটি সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ, তার সাথে ইনফিনিটিভ আর ইনফিনিটিভ ফ্রেজ। তারপরে পেলাম কমপ্লিমেন্টের আগে এনাফ যুক্ত একটা, তারপরে ইনফিনিটিভ ফ্রেজ, তারপরে কমপ্লিমেন্টের আগে টু, তারপরে পেলাম ইনফিনিটিভ ফ্রেজ, তারপরে এনাফ এবং টু থাকা অবস্থাতেই পেয়েছি দুইটা, যেখানে ফর প্লাস অবজেক্ট থাকবে দুটাতেই। আর একটা পেলাম যে এনাফ বা টু থাকবে না, কিন্তু ফর প্লাস অবজেক্ট থাকবে, তারপর ইনফিনিটিভ থাকবে। আর এখন যেটা পেলাম সেটা হলো অফ প্লাস অবজেক্ট থাকবে।
তো এইভাবে আমরা মোটামুটি 6-7টা গঠন কিন্তু আমরা শুধু ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে পেয়েছি। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করার সময় তথ্যের সাথে মিল রেখে বিভিন্ন ধরনের কথা কিন্তু আমরা বা ওয়ার্ড বা ফ্রেজ কিন্তু আমরা যুক্ত করে করতে পারি। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ইনফিনিটিভের ব্যাপার পোস্ট মডিফায়ার হিসাবে। এখন পোস্ট মডিফায়ার হিসাবে দ্বিতীয় যে অপশনটা ছিল ইনফিনিটিভ বাদে কি ছিল? প্রিপজিশনাল ফ্রেজ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যা থাকবে সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দ্বারা গঠিত যে ফ্রেজ যুক্ত হবে সেই ফ্রেজটা দ্বারাই কিন্তু ওই অ্যাডজেক্টিভ পোস্ট মডিফাইড হবে। তাহলে আমরা চলো এবার চলে যাই প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে আমরা কিভাবে একে যুক্ত করব। ডিয়ার স্টুডেন্টস, এখানে একটি কথা আমি বলছি তোমাদের, যে ক্লাসটি অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু সেটা ব্যাপার নয়। যে ক্লাসটি বড় হলেও এক ক্লাসের মধ্যে আমি যে দ্বিতীয় যে প্যাটার্নটি তোমাদের কাছে উপস্থাপন করব তা যেন একবারে পেয়ে যাও। কারণ দুই তিনটি ক্লাসে ভাগ করে দিলে তোমরা হয়তোবা এর ধারাবাহিকতা নাও পেতে পারো, কিন্তু এই যে একটা ক্লাসের মাধ্যমে আমি দিলাম তা তোমরা দরকারে অর্ধেক অর্ধেক করে বা ছোট ছোট করে তোমরা ভিডিওটি কিন্তু দেখে নিতে পারো, যাতে তোমরা এক ক্লাসের ভিতরে এক ভিডিও ক্লাসেই পুরো সেন্টেন্স স্ট্রাকচার যে সেকেন্ড সেটা তোমরা বুঝে যাও। আর তোমরা যখন এই ভিডিও ক্লাসটি দেখছো তখন তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ভিডিও ক্লাসটি কত গুরুত্বপূর্ণ, কারণ এই জাতীয় অনেক সেন্টেন্সের মুখোমুখি তোমরা কিন্তু হও এবং প্রায় কনফিউজড হয়ে যাও যে কিভাবে আমরা এই তথ্যগুলোকে বা অর্থগুলোকে প্রকাশ করব। আমি সেগুলোকে বাংলায় তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, যাতে এই জাতীয় সিচুয়েশন গুলো তোমরা এই জাতীয় সেন্টেন্স প্যাটার্ন ইউজ করে যেন ইংলিশে রূপান্তর করতে পারো। আর যারা পরীক্ষার্থী রয়েছে, বিশেষ করে এক্সামিনি রয়েছে ফর এইচএসসি অর ফর অনার্স স্পেশালি, এছাড়াও রয়েছে যারা এক্সাম দিতে যাচ্ছ বিভিন্ন ভার্সিটির অথবা জব এক্সাম গুলো বা টেস্ট গুলো, তাদের জন্য কিন্তু এই সেন্টেন্স প্যাটার্ন গুলো কারেকশনে আসতে পারে, বা বিভিন্ন ধরনের সেন্টেন্স যে তোমার কোন অংশে কোনটা কোনটা ইন্টেন্সিফায়ার, কোনটা অ্যাডভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা সাবজেক্ট, কোনটা নাউন, এই জাতীয় কিন্তু প্রকাশ করার জন্য এই সেন্টেন্স প্যাটার্ন গুলো খুবই জরুরি। তো যাই হোক, আর বেশি কথা না বলে আমরা এবার চলে যাই প্রিপজিশনাল ফ্রেজ যুক্ত যে প্যাটার্ন গুলো আমরা পাবো। তাহলে এখানে কেমন হবে আসলে প্রিপজিশনাল ফ্রেজ? মানে তো আমি আগে বলেছি প্রিপজিশন থাকবে যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হবে অ্যাডজেক্টিভের, তার সাথে নাউন বা নাউন ফ্রেজ যুক্ত হয়ে। তাহলে লিংক, তাহলে ভার্ব সাবজেক্ট তাহলে প্যাটার্নটি কেমন হবে? সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, এটা তো বেসিক প্যাটার্ন রয়েছেই, তার সাথে থাকবে হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে এখানে আমরা কি দেখব? Here in this pattern the appropriate preposition of the adjective used as the complement, তাহলে অ্যাডজেক্টিভ যেটি রয়েছে যেটাকে আপাতত কমপ্লিমেন্ট হিসেবে পাচ্ছি তারই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি করবে? উইল মেক প্রিপজিশনাল ফ্রেজ টু অ্যাড মোর ইনফরমেশন টু দ্য সেন্টেন্স প্যাটার্ন, সো উই নিড টু লার্ন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অফ দ্য অ্যাডজেক্টিভ। অতএব অ্যাডজেক্টিভের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো তোমাদের কিন্তু দেখে নিতে হবে, যেমন অ্যাডিক্টেড টু, এক্সপার্ট ইন, অ্যাফ্রেড অফ, গুড অ্যাট, ব্যাড অ্যাট, এরকম ভাবে অনেক অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলোর কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন রয়েছে। সেখানে কিন্তু আমরা আর ইনফিনিটিভ ইউজ করব না, বরং ওই প্রিপজিশনের সাথে রিলেটেড, ওই অ্যাডজেক্টিভের সাথে রিলেটেড যে প্রিপজিশন তার সাথে আমরা প্রোনাউন বা নাউন যুক্ত করে প্রিপজিশনাল ফ্রেজ যুক্ত করব। যেমন আমরা এখানে উদাহরণ দেখি, হি ইজ ডিপেন্ডেন্ট অন মি, তাহলে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, তাহলে সে আমার উপরে ডিপেন্ডেন্ট। মাই ইয়াঙ্গার সিস্টার ইজ অ্যাফ্রেড, আমার ছোট বোন ভীত, কিসের ভয় পায়? অফ গোস্ট, তাহলে অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হচ্ছে অফ, অথবা এই অফ যুক্ত যে প্রিপজিশনাল ফ্রেজ সেটা কেন আসলো? এই অ্যাফ্রেড এর সাথে লিংক রেখেই আসলো। অতএব মেইন বেসিক প্যাটার্নটি হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। একইভাবে স্টুডেন্টস শুড বি অ্যাওয়ার, তাহলে শুড বি হচ্ছে লিঙ্কিং ভার্ব, অ্যাওয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাওয়ারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হয় অফ, অতএব এখান থেকে শুরু করে এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। একইভাবে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, সার্টেন হচ্ছে অ্যাডজেক্টিভ, আমি নিশ্চিত, কি সম্পর্কে? অফ হিজ অ্যারাইভাল, তাহলে সার্টেন এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হয় অফ। শি ইজ বিজি, সে ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত? উইথ কুকিং, রান্না নিয়ে, তাহলে বিজির সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হচ্ছে উইথ। এইভাবে বেশ কিছু অ্যাডজেক্টিভ রয়েছে এবং অ্যাডজেক্টিভের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন রয়েছে তোমাদের কিন্তু সেগুলো অবশ্যই শিখে নিতে হবে, তা না হলে তোমরা এই সেন্টেন্স প্যাটার্ন গুলো হয়তো কারেক্টলি করতে পারবে না, বিকজ ইউ নো ইংলিশ মাস্ট বি কারেক্ট while you are using, especially in the formal way in writing.
তাহলে রাইটিং এ কিন্তু আমাদের কারেক্ট হতে হবে, দো উই ভেরি অফেন ডোন্ট বিকাম সো অ্যাওয়ার অফ আওয়ার কারেক্টনেস ইন আওয়ার ইনফর্মাল ইউজ অফ ইংলিশ ইন আওয়ার স্পিকিং। অর্থাৎ স্পিকিং এ যখন আমরা ইনফর্মাল ইউজ করি সেখানে হয়তো আমরা এই বিষয়ে সতর্ক হচ্ছি না, বাট ইন আওয়ার রাইটিং উই মাস্ট বি কারেক্ট, বিকজ ইউ নো দ্য এক্সপার্টনেস ইন ইংলিশ, especially in our activities, daily activities, or in our official activities. If we can use English well, we will be marked by others. তাহলে আমাদের অন্যরা কিন্তু একটু মার্ক করবে, then we will get more opportunity than others. অন্যের চেয়ে কিন্তু আমরা বেশি সুযোগ সুবিধা পেয়ে যাব in our professional life. So be attentive and try to learn English very well. Okay, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি সব ধরনের স্ট্রাকচার। এখন এখানে যেহেতু আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে কাজ করছি, তাহলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের সাথে রিলেটেড যতগুলো স্ট্রাকচার ছিল মোটামুটি আমরা শিখে ফেললাম। তবে আরো 3টি স্পেশাল স্ট্রাকচার রয়েছে যেটা আমরা একাডেমিক লেভেলে শিখে থাকি, যেটা হচ্ছে যেহেতু ওখানে অ্যাডজেক্টিভ রয়েছে কমপ্লিমেন্টে, সেখানে আমরা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ যেটা ডিগ্রি যেটা বলা হচ্ছে সেখানকার কিছু স্ট্রাকচার আমরা একটু দেখে নিব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের তুলনাতে যে আমরা স্ট্রাকচার গুলো ব্যবহার করে থাকি সেখানে স্ট্রাকচার 3টা আসলে কেমন হবে। কেমন, আমরা জানি এখানে ডিগ্রি রয়েছে 3টি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তাহলে স্ট্রাকচার গুলো আমাদের কাছে পরিচিত হলো, আর একটু জেনে নিব যে আসলে লিঙ্কিং ভার্বের সাথে জড়িত যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এর সাথে আসলে স্ট্রাকচার গুলো জড়িত। যেমন সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস এখানে সো অথবা অ্যাজ ইউজ করতে হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের আগে। এই অ্যাডজেক্টিভটি থাকবে কোন ফর্মে, পজিটিভ ফর্মে। পজিটিভ বলতে জেনারেল যে ফর্মটা আমরা বুঝবো সেটা। তাহলে সো অ্যাজ এটা কোথায় বসবে, এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের আগে, এবং পরবর্তী যে অ্যাজ হচ্ছে কনজাংশন সেটা বসবে হচ্ছে আমরা দ্বিতীয়ত কার সাথে তুলনা করছি, এই প্রথম সাবজেক্টকে। তাহলে এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, আমরা ধরে নিই এটা হচ্ছে একটি প্রথম সাবজেক্ট যাকে তুলনা করা হচ্ছে, আর ধরে নিই এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট যার সাথে তুলনা করা হচ্ছে। তাহলে যাকে তুলনা করা হবে তা বসবে প্রথম সাবজেক্টে, আর যার সাথে তুলনা করব তা বসবে অ্যাজ নামক যে কনজাংশন থাকবে সেই কনজাংশনের পরে। এটা কিন্তু আমি সাবজেক্ট বলেছি, অবজেক্ট নয়, অথবা আমরা এখানে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসাবো। আর এই অ্যাজ এর সাথে কোরিলেটিভ হিসাবে আমরা সো এবং অ্যাজ যে ইন্টেন্সিফায়ার হিসাবে, সরি এখানে কানেক্টর হিসাবে আমরা পাবো হচ্ছে অ্যাডজেক্টিভের আগে। তাহলে কেমন ভাবে পাচ্ছি, ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সিম্পল বেসিক যে প্যাটার্ন, সেটা সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। কিন্তু এই প্যাটার্নের সাথে আমরা কম্পারিজন হিসাবে কমপ্লিমেন্টের আগে একটা অ্যাজ লাগাবো, আর যার সাথে তুলনা করব তার আগে একটা অ্যাজ লাগাবো, তাহলে হয়ে গেল। একইভাবে দে আর ফার্স্ট, নেগেটিভ অর্থে আমরা নট যুক্ত করেছি, দে আর নট ফার্স্ট। এখন যেহেতু আমরা কম্প্যারিজনে আসবো, তুলনায় আসবো, তো অ্যাজ দিয়ে যেহেতু আমরা দ্বিতীয় সাবজেক্টকে যুক্ত করব, তারই একটা কানেক্টর হিসাবে কোরিলেটিভ হিসাবে আমরা সো কে যুক্ত করব ওই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের আগে। ঠিক এইভাবে রতন ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রাকিব, একইভাবে দ্য ড্রেস ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ দ্য স্নো। এরকম যথেষ্ট কম্পারিজন রয়েছে অ্যাজ ডট ডট অ্যাজ দিয়ে বা সো ডট ডট অ্যাজ দিয়ে। ইন্ডিয়া ইজ নট সো স্মল অ্যাজ বাংলাদেশ। এখন এখানে আরেকটি কথা বলে রাখি, দেখো এই জায়গায় কিন্তু আমাকে একটু রং দেখাচ্ছে, কিন্তু রেড কালারের রং নয়, ব্লু কালারের, কারণ এটা হচ্ছে ব্যবহারযোগ্য। একটু বলে রাখছি, নেগেটিভ সেন্টেন্সে ব্রিটিশ ইংলিশে প্রধানত সো ইউজ করা হয়ে থাকে, কিন্তু আমেরিকানরা, আমি যদি এখানে কারেক্ট ধরি তাহলে এখানে অ্যাজ দেখাচ্ছে। তাহলে ব্রিটিশদের মতে যে আমার সো ব্যবহার করার দরকার নেই, সেন্টেন্সটা সে নেগেটিভ হোক আর অ্যাফার্মেটিভ হোক আমরা অ্যাজ ডট ডট অ্যাজ ইউজ করব। কিন্তু ব্রিটিশদের মতে যে যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে আমরা প্রথমে সো ইউজ করব তারপরে অ্যাজ ইউজ করব। তাই এই সমস্যাটা খুব একটা মেজর সমস্যা নয়, আমরা এটাকে যেহেতু ব্রিটিশ আমেরিকান দুটাই আমরা ইউজ করে থাকি, আমরা দুটাকে কারেক্ট হিসাবে ধরে নিব। এরপর আসছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে কম্পারেটিভ অ্যাডজেক্টিভে কি হবে, এখানেও ঠিক একই সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তবে এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টে যেহেতু আমরা কম্পারেটিভ অ্যাডজেক্টিভে আসি, অথবা এটা হবে কম্পারেটিভ ফর্মে আসবে, এবং তারই কনজাংশন হিসেবে আমরা পাবো হচ্ছে দেন। তাহলে এখানে আমরা সাবজেক্ট 1 কে ধরতে পারি যাকে তুলনা করা হবে সে, আর সাবজেক্ট 2 কে ধরতে পারি যার সাথে তুলনা করা হবে তাকে। তাহলে প্রথম যে অংশটুকু এইটুকু হচ্ছে আমাদের বেসিক প্যাটার্ন, আর দেন দিয়ে কনজাংশন যুক্ত করব যার সাথে আমরা তুলনা করব তাকে।
তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, তবে অ্যাডজেক্টিভটা এখানে হবে কম্পারেটিভ ফর্মে, কারণ আমরা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছি। যেমন ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, তাহলে কম্পারেটিভ ফর্ম করার জন্য আমরা কিন্তু এর একটা ইন্টেন্সিফায়ার ইউজ করেছি, যেটা হচ্ছে মোর। তাহলে আমরা আরেকটা প্যাটার্নে চলে গেলাম, তারপরে দেন দিয়ে আমরা পরবর্তী অংশ যুক্ত করেছি দ্বিতীয় সাবজেক্টকে। একইভাবে উই আর ফাস্টার, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, যার সাথে তুলনা করব তাকে আমরা দেন দিয়ে যুক্ত করেছি। এইভাবে রতন ইজ ওয়াইজার দেন রাকিব, দ্য ড্রেস ইজ হোয়াইটার দেন দ্য স্নো, দ্য পেন ইজ মাইটার দেন দ্য শোর্ড। অর্থাৎ বেসিক প্যাটার্ন ঠিক আছে, তার সাথে জাস্ট আমরা দেন দিয়ে যুক্ত করেছি। তবে বেসিক প্যাটার্নের যে কমপ্লিমেন্টই থাকবে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভকে আমরা একটু চেষ্টা করব কম্পারেটিভ ডিগ্রিতে দেওয়ার জন্য, তা না হলে সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। এরপর আমরা চলে যাব সুপারলেটিভ ডিগ্রিতে। এখানেও ঠিক একই ব্যাপার, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, তারপরে রয়েছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এখানে থাকবে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে, এবং তার পূর্বে আমরা যে দি ইউজ করব এটা হবে তার ইন্টেন্সিফায়ার। তাহলে দি কে আমরা ইন্টেন্সিফায়ার হিসাবে ইউজ করব। পরবর্তীতে থাকবে হচ্ছে প্রিপজিশনাল একটি ফ্রেজ, এটা প্রধানত অফ দিয়েই বেশি থাকে, প্রধানত এরকম থাকবে অফ, অল প্লাস একটা নাউন যেটা থাকার সেটা থাকবে। এই সেন্সটাতে প্রিপজিশনাল ফ্রেজ আমরা একটু বেশি দেখবো এরকম ভাবে, অন্যান্য প্রিপজিশনাল ফ্রেজও থাকতে পারে। যেমন এখানে আমরা উদাহরণ হিসেবে দেখি ইংলিশ ইজ ইম্পর্টেন্ট। এখন একে সুপারলেটিভ করতে হবে, আমরা ইন্টেন্সিফায়ার যুক্ত করলাম মোস্ট, তার আগে যুক্ত করলাম হচ্ছে দি। তাহলে দি প্লাস এইটুকু হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। পরবর্তীতে প্রিপজিশনাল ফ্রেজ হচ্ছে অফ অল ল্যাঙ্গুয়েজেস। তাহলে ইংলিশ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ অল ল্যাঙ্গুয়েজেস, মানে সকল ভাষার চেয়ে গুরুত্বপূর্ণ। হি ইজ দ্য ফাস্টেস্ট অফ অল দ্য পার্টিসিপেন্টস। Computer is the most useful of all modern devices. She is the most intelligent of all the women. এইভাবে দেখো সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, যেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, দি মোস্ট ইন্টেলিজেন্ট, এটা এইভাবে দিস ইজ দ্য বিগেস্ট অফ অল ইওর মিস্টেক্স, এটাই হচ্ছে তোমার যত ভুল তার চেয়ে, যত ভুল করেছো তার মধ্যে সবচেয়ে বড় ভুল। তাহলে এইভাবে কিন্তু আমরা এই সেন্টেন্স প্যাটার্নটিকে কিন্তু যুক্ত করতে পারবো। তার মানে আমরা ওই সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এইটাকে আমরা পজিটিভ, সুপারলেটিভ এবং কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার জন্য জাস্ট কিছু কিছু পরিবর্তন আমরা করেছি, বাকিটা কিন্তু ঠিকই রয়েছে। তাহলে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, এরপরে রয়েছে পজিটিভ করার জন্য অ্যাজ, অ্যাডজেক্টিভের আগে বসিয়েছি, পরবর্তীতে যার সাথে তুলনা করব তাকে আমরা অ্যাজ দিয়ে যুক্ত করেছি। কম্পারেটিভ করার সময় হয়তো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম করেছি, তারপর যার সাথে তুলনা করব দেন দিয়ে যুক্ত করেছি। সুপারলেটিভ করার সময় আমরা ঠিক কম্পারেটিভ যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রয়েছে তাকে আমরা সুপারলেটিভ করেছি দি প্লাস মোস্ট বা দি প্লাস তার সুপারলেটিভ ফর্ম এইটুকু দিয়ে, তারপর একটা প্রিপজিশনাল ফ্রেজ যুক্ত করেছি। এই হচ্ছে আমাদের যত কাঠামো রয়েছে ডিগ্রির, এই কাঠামোর একটি মানে মূলত বেসিক কাঠামোগুলো। তাহলে আশা করি তোমরা স্টুডেন্ট সব কাঠামোগুলো তোমরা বুঝেছো, এবং এই কাঠামোর বাইরে আসলে আর কোনো কাঠামো নেই। তবে এইগুলোর সাবজেক্ট গুলোকে ভিন্ন করে বা হচ্ছে অবজেক্ট গুলোকে ভিন্ন করে হয়তো ভিন্ন ভাবে উপস্থাপন করা হবে, বাট দ্য প্যাটার্নস উইল বি দ্য সেম। তাহলে এই প্যাটার্ন গুলো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আজ থেকেই ব্যবহার শুরু করে দিব এবং চেষ্টা করব এগুলো যেন আমরা কারেক্টলি শিখি। তাহলে আমরা বেশ কিছু প্যাটার্ন শিখেছি, বেশ কিছু প্যাটার্ন, শুধু একটা বেসিক প্যাটার্নের উপর ডিপেন্ড করে আমরা অনেক প্যাটার্ন শিখে ফেললাম। তাহলে দেখি আমরা কতগুলো প্যাটার্ন আসলে আমরা শিখতে পারলাম, এবং এই প্যাটার্ন গুলো শিখতে গিয়ে কিন্তু আমাদের অনেক বেশি কিন্তু বেগ পেতে হয়নি, বরং আমরা ধীরে ধীরে ওইগুলোকে যুক্ত করেছি। তাহলে আমরা দেখি এখানে মোট আমরা পাচ্ছি 14 প্যাটার্নস, অনলি ডিপেন্ডিং অন দ্য বেসিক প্যাটার্ন সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব এন্ড কমপ্লিমেন্ট, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা একটু দেখে নিই আবারও। মেইন বেসিক প্যাটার্ন যেটা ছিল সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এরপর আমরা চলে আসলাম ইন্টেন্সিফায়ার যুক্ত করে দিলাম, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস ইন্টেন্সিফায়ার, যেমন ভেরি যুক্ত করেছিলাম। একইভাবে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন ফ্রেজ, যেটা ইন্টেন্সিফায়ার হিসেবে বসেছে অ্যাডজেক্টিভের, মানে প্রিমডিফায়ার। তাহলে এখানে আমরা সংখ্যাবাচক বা মেজারমেন্ট যে নাউন ফ্রেজটা সেটা ব্যবহার করেছি। এরপর আমরা চলে আসলাম ইনফিনিটিভ ফ্রেজে, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব
প্লাস অ্যাডজেক্টিভ, তার সাথে আমরা যুক্ত করেছি ইনফিনিটিভ আর ইনফিনিটিভ ফ্রেজ। এরপর চলে আসলাম সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এখন ইনফিনিটিভের আগে আমরা যুক্ত করেছি এনাফ, যা দিয়ে কোনো কিছুর পক্ষে বোঝায়, মানে কাজটি করা সম্ভব। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, অ্যাডজেক্টিভের আগে আমরা একটি ইন্টেন্সিভ ভার্ব যুক্ত করেছি, তা হচ্ছে টু, এবং এটা দিয়ে বোঝায় কারো পক্ষে কাজটি করা সম্ভব না এমন। একইভাবে গঠনটি ছিল আগেই 5 নম্বরের গঠনের সাথে আমরা শুধু ফর প্লাস অবজেক্ট যুক্ত করেছি, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, তার সাথে এনাফ। তবে ইনফিনিটিভের আগে আমরা যুক্ত করেছি ফর প্লাস অবজেক্ট। ঠিক একইভাবে 6 নম্বর যে কাঠামো ছিল টু দিয়ে, ঠিক অ্যাডজেক্টিভ, ঠিক আমরা ইনফিনিটিভের পূর্বে কি যুক্ত করব? ফর প্লাস অবজেক্ট। একইভাবে শুধু টু আর ইনফিনিটিভ বাদ দিয়ে আমরা যে মেইন কাঠামো থাকবে তার সাথে যুক্ত করব ফর প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ, ইনফিনিটিভের পূর্বে বা ইনফিনিটিভ ফ্রেজের পূর্বে আমরা ফর প্লাস অবজেক্ট লাগাবো। এরপর বাকিটা হচ্ছে সাবজেক্ট প্রধানত ইট থাকবে, এক্ষেত্রে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, তার সাথে ইনফিনিটিভের পূর্বে আমরা কি লাগাবো? অফ প্লাস অবজেক্ট। এবং কোনটা কোন অর্থে কিভাবে ব্যবহার হয়েছে আমি কিন্তু বিষয়টাকে ক্লিয়ার করে দিয়েছি, তোমরা একটু বুঝে নিবে। তারপর দেখবো সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এরপর থাকবে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এই প্রিপোজিশনটা আসবে হচ্ছে তার পূর্বের যে অ্যাডজেক্টিভ সেই অ্যাডজেক্টিভের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। তারপরে আমরা তিনটা পেয়েছি ডিগ্রি থেকে, যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, তবে আরেকটা সাবজেক্টকে যুক্ত করার জন্য যে কনজাংশন তার সাথে রিলেটেড আমরা কিছু কোরিলেটিভ এখানে বসাবো। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, সেটা হবে কম্পারেটিভ ফর্মে, এবং এখানে যে অ্যাডজেক্টিভটি ছিল সেটা হচ্ছে পজিটিভ ফর্মে ছিল আসলে, তারপরে দেন প্লাস সাবজেক্ট। একইভাবে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, এখানে যে অ্যাডজেক্টিভ থাকবে সেটা হবে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, তবে তার পূর্বে আমরা একটি দি ইন্টেন্সিফায়ার হিসেবে বসাবো, এবং তারপর হবে নাউন অথবা প্রিপোজিশনাল ফ্রেজ। তবে নাউনটি আমরা এখানে বসাবো না, কারণ ওটা তৃতীয় কাঠামোর একটা বিষয় চলে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের যে বেসিক প্যাটার্ন নাম্বার 2 তার যত আলোচনা ইন ডিটেলস, কোনো কিছুর কোনো খামতি নেই, পুরো আলোচনা কিন্তু আমরা এখানেই করে ফেললাম। তাহলে আশা করি আমি আর পিছনে উপরের দিকে যাচ্ছি না, ব্যাক করছি না, এখান থেকে আমি ক্লাসটি শেষ করতে চাই। আশা করি তোমরা সকলেই বুঝেছো। তবে যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় বা তোমাদের কাছে কঠিন বলে মনে হয়, তোমরা দয়া করে আমাকে বিষয়টি জানাবে, তাহলে হয়তো আমি এই বিষয়টি জেনে পরবর্তীতে শুধু ওই টপিকসের উপরে আলাদা একটা ভিডিও করে তোমাদেরকে আমি দিতে পারবো। তবে তোমরা অবশ্যই ভিডিওটি যদি আবার একবার দ্বিতীয়বার দেখে নিতে পারো বা তৃতীয়বার দেখে নিতে পারো, যতক্ষণ না বুঝো ততক্ষণ যদি দেখে নিতে পারো, তোমরা বেশ বেশ উপকৃত হবে। তবে আজ আর নয়, তবে যাওয়ার আগে প্রতিদিনের মতোই একটি অনুরোধ রইল, যে ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই ক্লাসটিতে একটু লাইক দিবে, তাহলে আমি আরো উৎসাহিত হব যে তোমরা আমার সাথে আছো এবং ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। দ্বিতীয়ত হলো, এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে, এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সাবস্ক্রিপশন বক্সের, সেখানে তোমরা একটু ক্লিক দিয়ে রাখবে, যাতে এরকম ইন্টারেস্টিং যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন যাতে তোমরা পেয়ে যাও। আর ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নিবে, এবং আমার সাথে থাকতে আমার যে ফেসবুক পেজ রয়েছে ইউ ক্যান লার্ন ইংলিশ নামেই, সেই ফেসবুক পেজে একটু লাইক শেয়ার দিয়ে থাকবে। এবং আরেকটি জিনিস বলছি যে আমি ফেসবুকে ডিফারেন্ট ক্যাটাগরির আরো কয়েকটি পেজ করেছি, যেমন ইংলিশ সাহিত্যের জন্য একটা পেজ রয়েছে, এইচএসসি একাডেমিকের জন্য একটি পেজ রয়েছে, বিসিএস বা ভার্সিটি অ্যাডমিশনের জন্য আলাদা আলাদা পেজ রয়েছে, এমনকি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর উপরেও আলাদা পেজ রয়েছে, যেখানে আমি ক্যাটাগরি ভিন্ন অনুসারে সেই ভিডিওগুলো সেখানে দিব, যাতে তোমরা তোমাদের যে লক্ষ্য রয়েছে, ক্যাটাগরি রয়েছে, সেই অনুসারে ভিডিওগুলো সহজে খুঁজে পাও। আর সব ভিডিওগুলো আমি একত্রে দিব হচ্ছে ইউ ক্যান লার্ন ইংলিশ নামের যে পেজ রয়েছে সেখানে। আর তোমরা অবশ্যই ফেসবুকে যে আমার একটি গ্রুপ রয়েছে ইউ ক্যান লার্ন ইংলিশ নামেই, সেখানে তোমরা জয়েন করে আমার সাথেই থাকতে পারো। তবে আজ আর নয়, thanks for being with me till the end of this video class. Best of luck. Stay at home, stay safe in this very critical moment of COVID-19. I wish to meet you in the next class. Till then, peace be upon all of you. Bye.